আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আমাকে স্পষ্টত শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সর্বনাশ, আপনাদের সন্ধ্যায় এত কম পার্টিসিপেন্ট থাকলে কিভাবে হবে? 13 জন নিয়ে আমরা ক্লাস করছি, ওয়াও! এত কম কেন? আপনারা কোথায় ঘুমাচ্ছেন? আলী হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলী হোসাইন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? এই আছে আলহামদুলিল্লাহ। পড়ালেখার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ স্যার, চলছে। চলছে, চললে কি হবে? ঝামেলা তো এখন কেটেছেন আপনার, ঝামেলা জি স্যার। এখন ঠিক আছে তো সবকিছু ফ্লো? কিভাবে শুরু করছেন এখন বলেন তো আমাকে একটু। স্যার আপনার মানে সিরিয়ালি যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো চলছে এবং প্ল্যানের যে পড়াগুলো দেওয়া হচ্ছে এগুলোর পাশাপাশি কিছু কিছু আর কি সময় বের করে 1 আওয়ার বা 2 আওয়ার বের করে পিছনের পড়াগুলো আর কি মেকআপ করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর এমনিতে অ্যাসাইনমেন্টে যেগুলো সামনে আছে সেগুলো কিন্তু আবার পিছিয়ে যাবেন না, মানে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে থাকবেন। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে আলী হোসেন। সালাম আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর এরপরে আর সবাই কি? না, এই যে সজল বলতে হয় কেন, আপনাদের আরো একজন টিচার আছেন যিনি যিনিও বেশ ভালো, আহ, যিনিও বেশ ভালো টিচার। তিনি মানে জিহাদ স্যার আর কি। তো এই দুই টিচারের নাম নিয়ে আসলে মাঝে মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো সেজন্য সেটা আমিও নিজে অপ্রস্তুত হয়ে যাই, আমি ডাকনাম এখানে বলে অভ্যস্ত না। তো তাও আর কি বলতে হয়। জি সালমা জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আশা করছি আপনারা ভালো আছেন। সীমা, সীমা হ্যান্ড রেজ করেছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, বলুন। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, আমি ডেইলি মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট টেস্টের পরীক্ষা মানে পড়া, রিভিউ টেস্টের পড়া সবগুলোই শেষ পর্যন্ত কাভার করে রিভাইজ দিয়ে তারপর পরীক্ষা দিচ্ছি, তারপরেও কিছুতে যেন মার্কস তুলতে পারছি না। কেমন মার্কস থাকছে আপনার? আমার মার্কস খুবই কম থাকছে স্যার, মানে আমার মানে অপশন দেখে কনফিউশন শুরু হয়ে যাচ্ছে। 40%-এর উপরে আর পাচ্ছেন? 140-এর উপরে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। 50-এর 40, উপরে ফর্টি পাচ্ছেন? ফাইভ এরকম থাকে না স্যার? 41, 40? আপনি 42 এরকম। একেবারেই নতুন প্রিপারেশন নিচ্ছেন কি? না স্যার, আমি তো আগে থেকেই অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। মাঝে একটু গ্যাপ হয়ে গিয়েছিল, আমার সেমিস্টার ফাইনাল চলছিল। আচ্ছা তো আচ্ছা। ওই সময় আমি রেগুলার কন্টিনিউ করতে পারিনি। তো ওটা আমি রিভিউ টেস্টে কভার করে নিছি। কিন্তু স্যার মার্কস ভালো আচ্ছা, মার্কসের তুলতে ব্যাপারটা পারছি কি না। এটা সীমা, এখন আপনি কিভাবে কি করবো মার্কসটা নিয়ে স্যার, খুব একটু একটা বলেন। চিন্তা না করে আপনি একটু মানে থাকে না, নিজে যে ইমপ্রুভ করছেন সেটা নিয়ে একটু মাথা ঘামান, কারণ মার্কস না আসবে আস্তে আস্তে। আর এই মার্কসটা তো আসলে প্রিলির মার্কস না, বিসিএস এর প্রিলির হ্যাঁ মার্কস স্যার, না। আমি চেষ্টা করছি যাতে মানে গত পরীক্ষা থেকে নেক্সট পরীক্ষাটা যাতে একটু ভালো হয়, সেটা চেষ্টা করছি। হুম হুম হুম। এখন এভাবেই চেষ্টা করে যান। আর আপনি দেখা একটা যাক জিনিস স্যার। করবেন কি, বারবার একটু চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করবেন আর কি, যে আপনার যেটা পড়েছেন সেটাকে আরেকবার যেন চোখের সামনে চলে আসে। মানে থাকে না যে একবার পড়ে যাবেন, তারপর আবার পড়বেন, তারপর আবার জি পড়বেন, স্যার। এরকম আর কি। 3-4 বার পড়বেন, তাহলে আশা করছি যে আপনার মানে আয়ত্তে চলে আসবে জিনিসটা। বাট একটা জিনিস কি, কনফিউশন যে সীমা, আপনার এটা নিয়ে মন খারাপের কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে পড়াই, আমার নিজেরও কনফিউশন রয়েছে, প্রচুর কনফিউশন রয়েছে। এই এমসিকিউ পরীক্ষায় যারা বেশি জানে তাদের কনফিউশন বেশি থাকে, এটা হ্যাঁ মাথায় স্যার, রাখবেন। ঠিক আছে? অপশন দেখে মনে হয় যে চারটাই আনসার হবে, হ্যাঁ, এরকম এরকম মনে হতে হয়। পারে, এরকম হতে পারে, কারণ আপনি পড়েছেন। না পড়লে আপনার অন্য হিসাব ছিল, বাট পড়েছেন তার মানে একটু জিনিসটা আয়ত্তে এসেছে কাছাকাছি বলেই আপনার কাছে মনে হচ্ছে যে যে কোনোটাই অ্যান্সার হতে পারে। বাট স্টিল আপনার আরেকটু মানে পড়তে হবে, বারবার পড়া লাগবে। বারবার পড়া লাগবে, একটু চর্চা করবেন। ঠিক আছে? জি স্যার, আমি চেষ্টা জি, ভালো থাকবেন। টাইম থেকে আরো ভালো করে পড়ে তারপর। অবশ্যই। ঠিক আছে সীমা, আমি মনে হয় আপনি কথা বলার মাঝখানে মিউট করে দিয়েছি, সরি ফর দ্যাট। আপনি বলুন সীমা, একটু আপনি আনমিউট করে তারপরে বলুন, শেষ করুন। না স্যার, সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার। আমি আচ্ছা, আমার যেটুকুন বলার ঠিক আছে, আমি ঠিক পেয়ে আছে গেছি সীমা, সলিউশন। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, ওয়েলকাম। মহিউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি মন খারাপ নাকি? না স্যার, 3 দিন ধরে অসুস্থ স্যার। কি হয়েছে? প্রচুর ঠান্ডা স্যার, আচ্ছা কাশি সর্দি জ্বর। আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা মোটামুটি শরীরের? আজকে একটু ভালো। আজকে কিছুটা পড়তে পারতেছি। আচ্ছা আচ্ছা। মোটামুটি স্যার অর্ধেকের মতন কমপ্লিট হয়েছে অ্যাসাইনমেন্ট। হুম।
আচ্ছা স্যার, এই মাসে দেখলাম আচ্ছা, মানে আমাকে এই একটা মাসে কথা বলুন তো, আপনাদের ক্লাস কি 15-তে ছিল না 10-এ ছিল সাতটা? 10-এ। তাহলে 15 বাজে এখনো স্টুডেন্ট জয়েন করছেন, মানে আপনারা কেন দেরি করছেন? মানে আমি বুঝলাম না, আপনাদের কি ক্লাস এরকম 10-এ বলে 15-তে কখনো শুরু হয়? মানে জি হ্যাঁ না এমনিতে 10-এ তো থাকে না, থাকে 15-তে থাকে। এটাই মনে হয় আমার কাছে কনফিউশন লাগছে, অনেকেই মাত্র জয়েন করছে। ঠিক আছে। জি। হুম। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই মাসে ও আচ্ছা, আমাদের কেউ কথা পরীক্ষা। বললে নাকি স্ক্রিনে চলে আসে? আচ্ছা আচ্ছা, আমি এটা একটু দেখছি, এটা একটু ব্যবস্থা করছি। জি মহিউদ্দিন বলুন, আমি শুনতে পাচ্ছি। এই মাসে স্যার আমাদের পরীক্ষা, আর এই মাসে এত ক্লাস দিছে যে আপনার সবগুলো আবার ইম্পর্টেন্ট ক্লাস, বাংলা, আরে, ম্যাথ, ইংলিশ জি, সবগুলো স্যার। তিনি কথা বেশিরভাগ বলছেন ক্লাসই স্যার তার করতে স্ক্রিন পারবো সবার না, সামনে চলে আসে। বেশিরভাগ ক্লাস হইতে স্যার করতে পারবো না। আর দেখা যায় এই মাসে সবগুলোই ইংরেজি প্লাস ম্যাথ আর হচ্ছে বাংলা। আচ্ছা আচ্ছা। এই জন্য আহ খুব খারাপ লাগতেছে আর কি স্যার। আসলে মানে সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আপনি মনে হয় খুব সম্ভবত বলেছেন যে আপনার এই মাসের ক্লাসগুলো করতে আপনার একটু কষ্ট হয়ে যাবে, তাই কি বলছিলেন না? জি স্যার। হুম। বাট সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, হ্যাঁ। সুস্থ না জি থাকলে স্যার। মানে আপনি সুস্থ না হলে বুঝবেন না মানে কি বলে, অসুস্থ না হলে বুঝবেন না সুস্থতা কতটুকু বড় নিয়ামত। আগে সুস্থ হন, পড়ালেখা সবকিছু হবে। ঠিক আছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আর দুইজনের সাথে কথা বলে ক্লাসটি শুরু করবো। আজকের ক্লাসটা কিন্তু অনেক বড় ক্লাস। কালকে দিয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি করে দিলাম। ঠিক আছে। জি কামরুল। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম। কেমন আছেন? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার বলছি, আমার হচ্ছে একাডেমিক পড়াশোনা এবং ইন কোর্স অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে যে একের পর এক ঝামেলা লেগে আছে, একাডেমিক ঝামেলা। তো তার মাঝখানে আমার মনে হয় না যে একদিন আমি সিলেবাস শেষ করতে পারছি, আপনার অ্যাসাইনমেন্টের যে সিলেবাসটা দেওয়া থাকে। তারপরেও আমার মানে পরীক্ষা দিলে দেখা যায় নর্মালি সবগুলো পূরণ করতে পারে না। তো কয়েকটা টপিক পড়লে সেটার উপর বেস করে পরীক্ষা দিলে 35, 40, 38, 37 এরকম থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন আমি একদিনও মানে পুরো পরিপূর্ণ পড়তে পারিনি। সেই জায়গায় আবার দেখা যায় যে ক্লাস হয় কন্টিনিউ, ওই ক্লাসের অনেকদিন দেখা যায় যে ক্লাসটা যে আবার রিভিউ করে নোট করবো এটা করতে পারি না। হুম। স্যার এগুলো কিভাবে সলভ করতে পারি? আচ্ছা কামরুল, সময়গুলো আমি কোনোভাবে আমি দিতে যেটা পারি। বলছি সেটা হচ্ছে যে বিসিএস এর পড়ালেখার যে টাইম ডিউরেশন, এটা শুরু হয় ওয়ার্ম আপ 8 ঘন্টায়। 8 ঘন্টায় ওয়ার্ম আপ শুরু হয়, তারপরে যদি আপনি ভালো খেলতে চান তাহলে 12 ঘন্টার উপরে যেতে হবে। তো 2 ঘন্টা এর জি মধ্যে ক্লাস আপনার অ্যাডজাস্ট মানে করে নেওয়ার সুযোগ আছে। বাট যদি এছাড়া বলেন যে স্যার এমনিতে পড়ালেখা 8 ঘন্টা করে পড়ে আমি শেষ করতে পারিনি, এটা আসলে স্যার এত বড় সিলেবাস না। 8 ঘন্টা পড়ে শেষ করা যায়। আর যদি 8 ঘন্টা পড়ে একান্তই শেষ করতে পারছেন না, আপনার কাছে মনে হচ্ছে যে আমি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়েও শেষ করতে পারছি না, তাহলে আমি বলবো যে আপনার পড়ালেখা হয়তো বা একটু খেয়াল করে দেখবেন আপনি কি অ্যাবসেন্ট মাইন্ডেডে পড়ছেন কিনা। অনেক সময় থাকে না যে আমরা অনেকক্ষণ ধরে বইয়ের সামনে বসে আছি, কিন্তু আমরা অন্য কিছু চিন্তা করছি, সারাদিন পড়া হচ্ছে না, এমন কিন্তু হয় অনেক সময় আমাদের মধ্যে। সেজন্য একটু খেয়াল করবেন অ্যাবসেন্ট মাইন্ডেডে পড়ছেন কিনা। ঠিক আছে। আর জি স্যার, যেটা আমার বললাম বিষয়টা যে হচ্ছে যে আমি ওইটা না, হ্যাঁ হ্যাঁ, একাডেমিক যে পড়াশোনা, একাডেমিক চাপের কারণে আমি পড়তে পারি, এটা হলো বিষয়। আচ্ছা স্যার আচ্ছা। আমি, আমার মনে হয় 8 ঘন্টা লাগে না। আপনার টোটাল দিনে যদি আমি 5 ঘন্টাও পড়ি, আমার মনে হয় যে সিলেবাস ওই আর 10 দিন ভেরি লাগবে না, মাচ 7-8 পসিবল, দিনে ভেরি মাচ শেষ হয়ে পসিবল, যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা মানে এটা আসলে ডিউরেশনটাই এমন, মানে আপনাদের মানে আমি জি জি একেবারে আপনাদের নতুন ধরে তারপরে কিন্তু ইয়ে করছি। আর যারা এটা এখনো বুঝতে পারছেন না, যে আপনাদের কাছে মনে হচ্ছে প্রচুর প্রেসার, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য সিলেবাস বা অ্যাবাউট দ্য কি বলে যে প্রসিডিউর, অ্যাবাউট দ্য হার্ড ওয়ার্ক অফ এ বিসিএস ক্যান্ডিডেট। ঠিক আছে, তো প্রচুর জি। পরিশ্রম করে, সবাই প্রচুর পরিশ্রম করে এই জায়গায়। ঠিক আছে। আর যেটা বললাম যে অনেকেই আছেন, আমি মোটামুটি জানি যে আপনাদের অনেকের মধ্যে একটা জিনিস কাজ করছে, যে আমরা স্যার হয়তোবা খুব একটা বেশি এগোতে পারছি না, শেষ করতে পারছি না। এটা স্যার হয় শেষ যখন করতে পারছেন না, রিভিউ টেস্টে চেষ্টা করবেন, বা পরবর্তী যে কোনো একটা অ্যাসাইনমেন্ট টেস্টে চিন্তা করবেন। আর আপনার চেষ্টা করবেন, বা আপনার কাছে তো পুরো প্ল্যানটা আছেই, প্ল্যানটা কিন্তু হারাবেন জি। না, প্ল্যানটা কিন্তু আছে আপনার কাছে। হ্যাঁ। একটা কয়দিন পরে পরে যে প্ল্যান আমি দিচ্ছি, সেই প্ল্যানটা কিন্তু হারাবেন না। প্ল্যানটা আপনার কাছে থাকলে এটা আপনার মানে মোটামুটি আপনি বুঝবেন একটা, বিসিএস তো আর একবার দিবেন না, আপনি বিসিএস তো কয়েকবারই দিবেন। জি। এই জন্য এই প্ল্যানটা থাকলে আপনার কাছে খারাপ হবে না। এই জায়গার মধ্যে সব গুরুত্বপূর্ণ টপিকটা এমন ভাবে সাজানো আছে, সিকোয়েন্স ধরে ধরে। আমি হয়তোবা খুব খুব সময় পাইনি এই জায়গাটার জন্য, মানে আপনার এই প্ল্যানটা করার জন্য হয়তোবা খুব সময় পাইনি। আমি হয়তোবা খুব
র্যান্ডমলি আমি প্ল্যানটা করেছি, বাট এই প্ল্যানটা করতে আমার 3 বছর এটার উপরে স্টাডি করতে হয়েছে। এই 3 বছর আমি জেনে তারপর এটা আমি মানে প্ল্যান করেছি হয়তো বা 2-3-4 ঘন্টায়। তো 2-3-4 ঘন্টা আমি একটা একটা অ্যাসাইনমেন্টে 2-3-4 ঘন্টা আপনাদের জন্য প্ল্যান করেছি। আমি এটাকে প্রপার টাইম বলছি না যে আমি একটা প্ল্যান করতেই 2-3-4 ঘন্টা নিয়েছি। তো 2-3-4 ঘন্টা কিন্তু অনেক সময় একটা প্ল্যানের জন্য। তো মানে একটা একটা করে আপনাদের একটা একটা, ফর এক্সাম্পল এটার জায়গাটা আমি পুরোটা আগে ঘুরে এসেছি যে কত দিনে কাভার করা সম্ভব, কত দিনে কিভাবে ভাগ করে নিলে আপনি পারবেন। তো যেটা বলছিলাম যে জি আমি মানে যেভাবে আসলে চেষ্টা করেছি, এই জায়গার মধ্যে কোনো লুকোচুরি নাই, কোনো কিছু নেই। আপনি যদি প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন দেখেন, আপনি একবারে স্পষ্ট বুঝতে পারবেন যে এই জায়গাগুলো ফোকাস করা আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এবং আপনারা মানে যারা সিনসিয়ারলি এটার সাথে যুক্ত আছেন, যারা সিনসিয়ারলি চেষ্টা করছেন যে শেষ করবেন, তারা আসলে কোর্সের শেষে বুঝতে পারবেন যে কতটুকু এগিয়ে গিয়েছেন। ইনফ্যাক্ট এই জিনিসটা আমি জানি না, হয়তো বা আমাকে বলা হয়নি, বা আমি এই জিনিসটা আসলে থাকে না যে খুব বেশি ওয়ার্মলি দেখিনি আর কি, যে আসলে কি করতে হয় সেটা আসলে মানুষ খুব একটা বলে না। ঠিক আছে, তো সেই জন্য একটু চেষ্টা করবেন এই জিনিসটা আপনার কাছে রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, জি জি কামরুল ভালো থ্যাংক ইউ থাকবেন। স্যার। জি শরীফ, আমরা জি লাস্ট কথা বলে তারপর আসসালামু আমরা আলাইকুম। ক্লাসটি শুরু করবো। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শরীফ, ভালো আছেন? জি স্যার ভালো আছি স্যার, কেমন আছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। বলুন। স্যার আমার মিড টাইম এক্সাম চলে স্যার। সরি। স্যার আমার মিড টাইম এক্সাম চলে আর কি, আচ্ছা আচ্ছা, একাডেমিক। মিড টার্ম চলছে, আচ্ছা। জি স্যার। তো তার পরবর্তীতে আমার একটা বড় সমস্যা হচ্ছে, আমি ওই বাংলাদেশ বিষয়গুলি ফার্স্টের দিনই শেষ করে ফেলছিলাম, কিন্তু রিভিশন না দিলে আমার পড়াটা মনে থাকে না। ঠিক স্বাভাবিক। আছে, যেমন কালকে আমার পরীক্ষা আছে, আজকে আমি ক্লাসে ঢুকছি এই জন্যই যে আচ্ছা আমি যেহেতু পরীক্ষা অ্যাটেন্ড করব, তো আগে ক্লাস অ্যাটেন্ড করি, তারপরে পরীক্ষা সারা রাত মানে ঘুমাবো না আর কি। এরকম একটা কনফিডেন্স লেভেল কাজ করতেছে এখন। তবে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো অনেকটাই মানে আমাকে মানে আগের চেয়ে পরিবর্তন করছে স্যার। আপনারা বুঝতে শিখছেন, আপনারা যেটা দেন 2 বছর লাগার কথা সেটা বুঝে গিয়েছেন 2 মাসের মধ্যে। এটাই আমার জি টার্গেট। স্যার। তো এই আমার মনে হয় আমি শুধু খালি বাংলাদেশ বিষয়গুলির বিষয়টা দাগাইলেই হবে। হ্যাঁ কি হ্যাঁ, করবো স্যার, কারণ ইংলিশ শেষ করি নাই, এই শতকরা শেষ করি নাই। এই ইংলিশ দুইটা ট্রান্সফরমেশন আপনার বেশিক্ষণ লাগবে না। আপনি মানে এটা আমার দেখি কি আমি কালকে, ট্রান্সফরমেশনের আমি ক্লাস পরীক্ষা হয়েছে হয়তো পরে আপনাদের দিব, সাথে? পরীক্ষা লাস্টের দিকে দিব আর কি। আচ্ছা মানে আচ্ছা, লাস্টের হ্যাঁ। দিকে দিব, কালকে রাতটা সময় নিব, এরকম আর কি। আপনাদের খুব সম্ভবত ট্রান্সফরমেশনের ক্লাস শেষ হয়নি আমার সাথে। ক্লাস হয়ে গেলে এটা না খুব স্যার, সহজ একটা জিনিস ছিল, ক্লাসটা হয়নি ওই দেখে এই হয়তো জন্যই আর এখন। কি স্যার, এটার জন্য একটু বলতেছিলাম যে আচ্ছা স্যারের সাথে একটু কথা বলি, হ্যাঁ বিষয়টা জানাই সমস্যা নেই, রাখি। আপনি আপনি শুরু করেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে, ওকে আসসালামু শরীফ, আলাইকুম। ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসটি শুরু করছি। যে এই জায়গার মধ্যে আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, উইচ ইজ ন্যারেশন। খুবই মজার একটা টপিক, খুবই মজার একটা টপিক, এবং আমার পছন্দের বলা যাবে না, অপছন্দেরও বলা যাবে না। আমি নিউট্রাল টপিকটা নিয়ে, ন্যারেশন। ন্যারেশনটা কি আসলে? ন্যারেশন বুঝতে গেলে আমার ন্যারেশন এবং ভয়েস এর মধ্যে পার্থক্য জানতে হবে, যেটা আমি ভয়েস এর ক্লাসেও আপনাদেরকে স্পষ্ট দেখিয়েছিলাম যে ভয়েস এবং ন্যারেশনের মধ্যে পার্থক্য কি। মনে আছে? ভয়েস এবং ন্যারেশন এই দুটোর মধ্যে পার্থক্য। প্রথমেই যাই ভয়েস এবং ন্যারেশনের মধ্যে পার্থক্য, একটু বলেন তো আমাকে। ভয়েস কি এবং ন্যারেশন কি, কার মাথায় কি আসে? ভয়েস এবং ন্যারেশন কার মাথায় কি আসে? হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, মহিউদ্দিন, জি স্যার। বলুন। স্যার ভয়েস হচ্ছে যে আপনার একটা কথাকে একটু ঘুরিয়ে বলা। হুম, ভেরি আর গুড। আর ন্যারেশনটা হচ্ছে যে মানে ঠিক এক এক ডিরেক্ট এবং ইনডিরেক্ট, মানে একটা হচ্ছে নিজের মতন করে একজনকে গিয়ে বলা, আর একটা হচ্ছে যে অন্য একজন যা বলছে তাই যেভাবে আছে সেভাবে গিয়ে বলা। গুটিবাজি করা কথাটা আমি বলেছিলাম মনে জি হয়। জি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ মহিউদ্দিন, মনে রাখার জন্য ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম যে ভয়েস হচ্ছে একজনের একটা সোজা কথাকে পেঁচিয়ে বলা। ভয়েস হচ্ছে কি? পেঁচিয়ে বলা। এবং ন্যারেশন হচ্ছে কি? গুটিবাজি করা, একজনের কথাকে আরেকজন জনের কাছে নিজের মতো করে বলা, সেটা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি একটা ভয়েস এবং ন্যারেশনের পার্থক্য দেখি একটা এক্সাম্পলে, তাহলে হয়তোবা আমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন ক্লিয়ার হয়ে যাবে? ধরেন আমি বলছি যে হি ইজ ইটিং রাইস। এটাকে আপনি যদি বলেন প্যাসিভ ভয়েসে পেঁচিয়ে,
rice is being eaten by him। এটা হলো কি সোজা কথাটাকে আগাকে মানে কি বলে লেজকে মাথায় নিয়েছি, মাথাকে লেজে নিয়েছি, ভেতরে এটাকে একটা দুমড়ে মুচড়ে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, অক্সিলারি ভার্ব বসিয়ে কথাটাকে পরিবর্তন করে একটু পেঁচিয়ে বলছি। আর ন্যারেশনটা কি? ন্যারেশন ধরেন একজনের একটা সরাসরি কথাকে আরেকজন যখন আরেকজন তার ভাষায় বলে। ফর এক্সাম্পল ধরেন কেউ যদি বলে যে হি said I am doing good, he said I am doing good, এটাকে যদি আমি ইনডাইরেক্ট করি তাহলে কি বলতে পারি আমরা? আমি বলতে পারি হি said that he was doing good। খেয়াল করে দেখুন সে কি বলেছিল যে হি ওয়াজ ডুইং গুড? তার কথাটা কি এটা ছিল? তার কথা কিন্তু এটা ছিল না যে হি ওয়াজ ডুইং গুড। এটা কিন্তু সে বলেনি, সে বলেছে আই এম ডুইং গুড, আমি ভালো আছি। বাট যখন তিনি বলছেন যে হি ওয়াজ ডুইং গুড, তার মানে কি একটা কথাকে যে বক্তা পরবর্তীতে বলছেন সেটা তার নিজের ভাষায় বলছেন, তার নিজের মতো করে বলছেন। তার মানে কি ভয়েস এমন, ন্যারেশন হচ্ছে এমন একটা জিনিস, কোনো একটা বক্তা সরাসরি যখন একটা কথা বলে সেই কথাকে অন্য কেউ ঘুরিয়ে তার মতো করে বলা। ন্যারেশনের একটা জ্বলন্ত এক্সাম্পল যদি আমরা বলি, আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা ছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন 7ই মার্চে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এখন এই কথাটাকে যদি ইয়াহিয়া খান তার মতো করে বলেন তিনি কি বলবেন? দেখছেন তারা বলছে যে এবারের সংগ্রাম নাকি তাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম নাকি তাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে কথাটা তিনি তার মতো করে বলছেন এটা হচ্ছে ন্যারেশন। একজনের উক্তিকে আরেকজন আরেকভাবে নিজের মতো করে বলছেন, এটাই হচ্ছে ন্যারেশন। এবং ভয়েস এবং ন্যারেশনের পার্থক্য হচ্ছে এই জিনিসটা যে ন্যারেশনে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ করা হয় এবং ন্যারেশনে ইনভার্টেড কমা থাকে, ইনভার্টেড কমার মধ্যে একজনের উক্তি থাকে, এবং ভয়েসের মধ্যে ব্যাপারটা এমন না, ভয়েসের মধ্যে পেঁচানো হয়। দেখেন তো ভয়েস এবং ন্যারেশনের ব্যাপারটা ক্লিয়ার কিনা? ভয়েস এবং ন্যারেশন ব্যাপারটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করবেন পার্থক্যটা। হুম। আসসালামু আলাইকুম স্যার, অত্যন্ত দুঃখিত আমার এখানে নেটের সমস্যার কারণে প্রবলেম হয়, পরবর্তী ক্লাস। আচ্ছা অবশ্যই সমস্যা নেই ইমরান, ইটস ওকে। ওকে ক্লিয়ার। এবার আসেন ন্যারেশনের ব্যাপারে আমরা মোটামুটি বুঝলাম। তাহলে ন্যারেশনটা আসলে কি কাজ করে একটা সেন্টেন্সে? ন্যারেশন কিভাবে কাজ করে? দেখেন ন্যারেশনের ব্যাপারে দুটো জিনিস আমরা যখন ন্যারেশন যখন শিখবো, একটা হচ্ছে দুটো কথা আমার শিখতে হবে, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশন যদি আমি বলি, ডাইরেক্ট ন্যারেশন কি? ধরেন সরাসরি একটা কথা কেউ বলছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এবং ইনডাইরেক্ট ন্যারেশন কি? যেটা হচ্ছে কেউ নিজের মতো করে বলছে, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে একটা ব্যক্তি যখন নিজের ভাষায় একটা মানে নিজের এক্সাক্ট যে ভাষাটা আছে সেই ভাষাটায় বলে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হি সেইস আই অ্যাম ওয়েল, এই যে হি সেইস আই অ্যাম ওয়েল কথাটা বলছে, এই হি সেইস, এই যে সেইস একটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এরপরে একটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে। এটা আমরা আস্তে আস্তে যাবো এটাতে আসলে কি চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়। বাট হি সেইজ আই এম ওয়েল যখন বলা হচ্ছে, তার মানে একটা প্রত্যক্ষ কথা ছিল, কিন্তু তার মুখের কথাটা কিন্তু ছিল আই এম ওয়েল। কিন্তু এটাকে যদি আপনি পরোক্ষ ভাবে বলেন, আপনি কি বলবেন? যে হি সেইজ দ্যাট হি ওয়াজ ওয়েল। খেয়াল করে দেখেন তো সে কি এই কথাটা বলেছিল? হি ওয়াজ ওয়েল কথাটা সে বলেছিল? সে কিন্তু হি ওয়াজ ওয়েল কথাটা বলেনি, সে বলেছিল হি সেইজ আই অ্যাম ওয়েল। তার মুখের কথাটাকে সে প্রত্যক্ষ একটা কথা বা সরাসরি একটা কথাকে সে পরোক্ষ ভাবে বলেছে, তাই তো? ও আচ্ছা, হি ইজ ওয়েল, হ্যাঁ এক্স্যাক্টলি মাকসুদ, থ্যাংক ইউ। হি ইজ ওয়েল।
তাহলে সে তার প্রত্যক্ষ একটা কথাকে যখন পরোক্ষভাবে বলছে, হ্যাঁ হি সেইজ, হ্যাঁ সেইজটাই হবে, আমি তো হাতের স্লিপ ঠিক করতে গিয়ে আমি ভুল করে ফেললাম। আচ্ছা একটু, আচ্ছা যেটা বললাম, হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল। এই যে ইজ কথাটা বসলো হি এর পরে, আই এর সাথে অ্যাম ছিল, হি এর সাথে ইজ হলো। এই যে একটা সেন্টেন্স কে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ভেরি গুড। তো যখন যেটা বলছিলাম যে একটা সেন্টেন্সকে আমি প্রত্যক্ষ উক্তি থেকে আরেকজনের নিজের মতো করে যখন বললাম, সেটা হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে এই জিনিসটা হচ্ছে বেসিক জিনিসটা, যে ইনডাইরেক্ট ডিরেক্ট ন্যারেশনে একটা ইনভার্টেড কমা থাকবে, ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো ইনভার্টেড কমা থাকবে না, একজন তার নিজের মতো করে একটা কথা বলবে, সেটা হয়ে যায় ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, এখন ন্যারেশন করার ক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আসেন তো একটা সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দেখি। ওই আগের এক্সাম্পলটাই ধরেন, আমি বলছি হি সেইস আই অ্যাম ওয়েল। খেয়াল করে দেখুন এই জায়গায় যে এই ভার্বটি আছে ইনভার্টেড কমার আগে, ইনভার্টেড কমার আগে এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এবং যখন একটা স্পিচ আছে ইনভার্টেড কমার ভিতরে তখন সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভেতরে যে ভার্বটি আছে সেই ভার্বটি হয়ে যায় যেই স্পিচটি আছে সেই স্পিচটি হয়ে যায় রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমাদের কাছে জানা প্রয়োজন কেন? কারণ ন্যারেশন পুরোটা কাজই ন্যারেশনের হচ্ছে টেন্স দ্বারা। ন্যারেশনের পুরোটা কাজ টেন্স দ্বারা। আপনি যদি রিপোর্টিং ভার্ব না বোঝেন তাহলে টেন্সের আসলে কাজগুলো কেমন করতে হয় সেটা আপনি খুব একটা বেশি ভালো করে বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখি যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এটা নিয়ে অনেকের মধ্যে না কনফিউশন হয় মাঝে মধ্যে, যে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, এগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন হয়। আপনার যেটা আমি কনফিউশন দূর করতে পারি একটা কথা বলে, যে আপনি এটাকে ভার্ব চিন্তা করবেন শুধু, রিপোর্টিং রিপোর্টেড কথা কথা আপনার যুক্ত করার দরকার নেই, আপনি শুধু ভার্ব চিন্তা করবেন যে এটা একটা ভার্ব, তাই এটা একটা রিপোর্টিং ভার্ব। বা রিপোর্টিং আপনার বলারও দরকার নেই, ভার্ব আছে এবং এটা একটা স্পিচ, এটার মধ্যে একটা ইনভার্টেড কমা আছে তাই এটা একটা স্পিচ। মানে বক্তার যে বক্তব্যটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা একটা স্পিচ, আর বক্তার আগে যে বক্তব্যটা শুরু করার আগে যে টেন্সের একটা ভার্বের একটা ফর্ম থাকবে সেটা তো ভার্বই অবশ্যই। এখন কথা হচ্ছে যে এখানকার এই জিনিসটা আমরা কেন দেখলাম, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের জিনিসটা আমরা কেন দেখলাম? কারণ এই দুটো জায়গার উপরে ভিত্তি করেই পুরো ন্যারেশনের কাজ করা হয়। সেই কাজটা কি? আমরা কয়েকটা কথা লিখে নিব, যেই কয়েকটা কথা পড়লে আমরা মানে আশা করব যে আমরা 50% ন্যারেশন আমরা কাভার করে ফেলবো কয়েকটা কথার মাধ্যমে। সেই কথাটা কি একটু লিখে ফেলি আমরা, যে ন্যারেশন এ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মাঝখানে হবে একটু রিপোর্টিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এবং আচ্ছা এটা আমাকে ডিস্ট্রাক্ট করতেছে, আপনি একটু পরে আমি ইয়ে করবো না, পরে এটা তো, না না আমার ডিস্ট্রাক্ট করতেছে, সমস্যা নেই, পরে পরে হবে। হ্যাঁ, তো যেটা বললাম যে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হয়,
তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্সের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তবে ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্স এর দিকেই নিয়ে যেতে হবে। পাস্ট টেন্স এর দিকেই নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে, এটা কি বললাম সেটা দেখাচ্ছি, আগে এটা লিখে ফেলেন। এই বোর্ড কি হ্যাং করে কেন বারবার? সেটা পাস্ট টেন্সের দিকেই যায়, ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন। ওকে, একজনের হয়েছে, আর সবাই সাকির হয়েছে, আর মাকসুদ হয়েছে, আলী হোসাইন, নদী, ভেরি গুড। ওকে, এটা যেটা আমরা এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি খুব গুরুত্বপূর্ণ। একটা টেন্স যখন আমরা মানে ন্যারেশন যখন আমরা করব, প্রথম কাজটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্বটাকে খুঁজে বের করা। রিপোর্টিং ভার্ব কি এখানে? সেইস। এবং তারপরে ওই ভার্বের উপরে ডিপেন্ড করে স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। ওই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে স্পিচের টেন্স পরিবর্তন হয় না, যদি পাস্ট টেন্স ফিউচার টেন্সে থাকে তাও স্পিচের টেন্স পরিবর্তন হয় না, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্টের দিকে নিয়ে যেতে হয়, পাস্ট টেন্সে নিয়ে যেতে হয়। পাস্ট বলতে স্পেসিফিক টেন্স বলি নাই, বলেছি পাস্টের দিকে নিয়ে যেতে হয়। কোন দিকে সেটা স্পষ্ট করে আমরা আরেকটু পরে দেখছি, ঠিক আছে? এবার দেখেন, আমি যখন বলছি যে রিপোর্টিং ভার্ব, এগুলো তো আপনারা বুঝেছেন রিপোর্টিং ভার্ব। এই যে দেখেন, যখন আমি বলছিলাম যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেটার এক্সাম্পল কি? রহিম সেইস আই অ্যাম ইল। খেয়াল করে দেখুন, প্রথম কাজ হচ্ছে আমার সেইস, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, সেইস ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। এটা কি পাস্টে হলে কি হতো? সেইড হতো। তাহলে প্রেজেন্ট টেন্সে যখন আছে সেইস, তার মানে ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এর ভেতরে টেন্সের কোনো পরিবর্তন আমি করব না। এটা যেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। এছাড়া যে কাজগুলো আছে, পার্সন পরিবর্তন করব, বাট টেন্সের কোনো পরিবর্তন করব না। সেই ক্ষেত্রে যদি আমি বলি রহিম সেইজ দ্যাট হি ইজ ইল, কোন টেন্সে ছিল? যেহেতু প্রেজেন্ট টেন্সে এটা ছিল, এটাও প্রেজেন্ট টেন্সে, তার মানে এই যে রিপোর্টেড স্পিচের ইনডাইরেক্ট নারেশনে সেখানে প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে, কোনো টেন্সের পরিবর্তন হবে না। আবার যদি দেখি রহিম উইল সে আই অ্যাম ইল, যখন রিপোর্টেড স্পিচটি রিপোর্টিং ভার্বটি যখন ফিউচার টেন্সে হয়ে যায়, উইলটা কি ফিউচার না? যখন ফিউচার টেন্সে হয়ে যায় তখন রিপোর্টেড স্পিচেরও টেন্সের কোনো পরিবর্তন হয় না, কারণ প্রেজেন্ট এবং ফিউচার কখনো, আচ্ছা এটার একবারে কেন হয় না সেটা আমি বোঝাচ্ছি, বাট পরিবর্তন হয় না এতটুকু আপনার মাথায় রাখুন, ঠিক আছে? আজকে একটু নতুন আইডিয়া পাবেন এই জায়গা থেকে, ঠিক আছে? এটা আশা করছি বুঝতে পেরেছেন। এবার পাস্টের দিকে গেলে, ওই যে থাকে না যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে হয়
তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটাকে পাস্টের দিকে নিয়ে যেতে হয়, যেটা আমরা লিখেছি একটু আগে, যে পাস্টের দিকে নিয়ে যেতে হয়। কোন দিকে নিয়ে যেতে হয় এটা লেখার আগে আমরা একটা হেডিং লিখবো। সেই হেডিংটা কি খেয়াল করে দেখুন, যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের যে পরিবর্তন হয় সেগুলো হলো এইটা একটু লিখে তারপরে আপনার যে ইয়েটা আছে, সবসময় দেখি প্রেজেন্ট যা করে ফিউচারও তাই করে, কেন ওরা কি বান্ধবী নাকি? হ্যাঁ বান্ধবী, বান্ধবী হ্যাঁ হতে পারে, বান্ধবী হতে পারে, বন্ধু হতে পারে, কত সম্পর্ক হতে পারে। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এই ছকটা লিখে নিব, যে যদি প্রেজেন্ট টেন্সে, কিছু বলবেন? যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি রিপোর্টেড স্পিচটি, তাহলে ইনডাইরেক্টে পাস্ট টেন্সে হয়ে যায়। যদি প্রেজেন্ট শেষ হয়নি, আচ্ছা ঠিক আছে, এটা লিখুন। হয়েছে আশা করছি। ওকে, এবার তাহলে দেখুন, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিটে হয়ে যায়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, পাস্ট পারফেক্টে হয়ে যায়। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রিপোর্টেড স্পিচটি হয়ে যায়। ঠিক আছে, এটা একটু ছক করে লিখে নিবেন, ছক করে লিখে নিবেন। ঠিক আছে, ছক করে লিখে নিবেন, লেখা হলে ডান লিখবেন। কাজ করছে না মাউস? জি কামরুল ইসলাম। জি স্যার, বলছি যে এখানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, হুম, তাহলে রিপোর্টিং, হ্যাঁ, রিপোর্টেড স্পিচটা তো আলটিমেটলি পরিবর্তন হবে, সেটা পাস্ট টেন্সের দিকে যাবে। হ্যাঁ পাস্ট তবে টেন্স। স্যার এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে, এখানে প্রেজেন্ট টেন্সের কথা তো আমার কাছে মনে হয় কেমন হলো, মানে হি রিপোর্ট। সেইড আই অ্যাম ওয়েল। হি সেইড আই অ্যাম ওয়েল, ওই যে ওয়েল, আই অ্যাম ওয়েলটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট না? উনি মিউট হয়ে গেল কেমনে? এই কামরুল ইসলাম, আপনি মিউট হয়ে গিয়েছেন তো। জি স্যার, হ্যাঁ শুনতে বলছি পাচ্ছেন? যে স্যার জি স্যার, সেটা হচ্ছে রিপোর্টিং সেইড। রিপোর্টিং আপনি আগে কথা শুনুন, হি সেইড আই অ্যাম ওয়েল, তাহলে ওই যে জি আই অ্যাম ওয়েল এটা কোন টেন্স? স্যার, এটা প্রেজেন্ট টেন্সে। তাহলে এটার কথাই তো বলছি, যে একটা প্রেজেন্ট টেন্সে থাকলে ওটা পাস্ট টেন্সে হয়ে যায়, পাস্টের দিকে নিয়ে যেতে হবে। ওটা হচ্ছে ডিরেক্টে প্রেজেন্টে থাকলে ওটা ও পাস্টে স্যার, নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? এটা নিয়ে যে জি স্যার, কনফিউশন হতে পারে এটা আমি জানি, এই জন্য হেডিংটা লিখে দিয়েছিলাম একটু আগে, ওই যে এর আগে যে আমি বোর্ডে হেডিংটা লিখে দিয়েছিলাম না। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা জি আগে জি লিখে নেন, তারপর এক্সাম্পল আমি দিচ্ছি। আগে মানে আগে না লিখলে পুরো কনফিউজ জি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আরো দুটো জায়গা আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা এটা হয়ে থাকলে ডান লিখবেন। ওকে, আচ্ছা। এবার আসেন ব্যাপারটা আমরা যাই, যে আসলে যে এটা মুখস্থের ব্যাপার আমরা রুলস দিয়ে মনে রাখবো না, আমরা লজিক দিয়ে বুঝবো, যে পাস্টে থাকলে কেন পাস্টের দিকে যেতে হয়।
খেয়াল করে দেখুন, বলা হচ্ছে রহিম সেইড আই অ্যাম ইল। রহিম অতীতে বলেছিল, অতীতকালের বর্তমান কথা ছিল এটা। রহিম অতীতে বলেছিল আই অ্যাম ইল, রহিমের সেই কথাটা অতীতকালের বর্তমান ছিল, তাই না? তো ছকটা শেষ হয়নি সাকি, এত দেরি কেন? আচ্ছা ছকটা জলদি করে ফেলুন, স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, খুব জলদি স্ক্রিনশট নিয়ে ফেলেন এটা আর এটা। তো যেটা বলছিলাম যে রহিম সেইড আই অ্যাম ইল, এই যে আই অ্যাম ইল তখন বর্তমান ছিল, কিন্তু ওই সময়টা রহিমের যে সময়টা ছিল তখন কিন্তু সেটা বর্তমান ছিল। কিন্তু এখন যদি বলা হয় তখন কি সেটা অতীত না? অতীতকালের বর্তমান কথা ছিল, কিন্তু বর্তমানে অতীতকালের সেই বর্তমান কথা কি এখন অতীত না? বর্তমানে যে কথাটা আপনি বলছেন, রহিম সেইড দ্যাট হি ওয়াজ ইল, রহিম বলেছিল যে সে অসুস্থ ছিল, তার মানে অতীতকালের কথাটা বর্তমান থেকে দুটো কথাই কিন্তু অতীত হয়ে যায়। তার মানে একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, ওই অংশটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিটে। সিমিলারলি যখন বলা হচ্ছিল রহিম সেইড আই ওয়েন্ট টু কলেজ, রহিম বলছিল আই ওয়েন্ট টু কলেজ, আমি স্কুলে বা কলেজে গিয়েছিলাম। রহিম অতীতকালেই একটা কথা বলেছিল যে কথাটা অলরেডি অতীতে। এই জায়গায় একটা টার্ম আসে, সেই টার্মটা কি? অতীতের অতীত, মনে আছে? পাস্ট পারফেক্ট, অতীতকালের অতীত, যে একটা দুটো অতীতের মধ্যে যে অতীতটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট। তার মানে রহিম সেইড আই ওয়েন্ট টু কলেজ যখন বলা হচ্ছে, এই রহিম অতীতকালে বলেছিল, অতীতকালে সে একটা কাজ করেছে। এখন অতীতকালের অতীতকাল বর্তমানে কি পারফেক্ট হয়ে যায় না? অতীতের অতীত সেটা কি পাস্ট পারফেক্ট হয়ে যায় না? দেখেন তো ব্যাপারটা, লজিকটা কি ধরতে পেরেছেন? যদি লজিকটা ধরতে পারেন সারা জীবন এটা মুখস্থ করা লাগবে না, লজিকটা আপনি লজিকটা দিয়ে পেরে যাবেন। আর যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে হলে তো বর্তমান কাল, বর্তমান কি অতীতে যাবে? অন্য কোথাও টেন্সের পরিবর্তন হবেই না। যদি ফিউচার টেন্সে যায়, ফিউচার টেন্সে গিয়ে আপনি একটা কথা কি অতীতে বলবেন? ফিউচারের কথা তো নিশ্চয়ই প্রেজেন্টে বলবেন, ফিউচারে একটা কথা গিয়ে প্রেজেন্টে বলবেন। এটা হচ্ছে লজিকটা, লজিকটা শাকিউর ধরতে পেরেছেন। আর সবাই একটু বলেন তো, শাকিউর ধরতে পেরেছেন, মাশাল্লাহ। আর আর সবাই? স্যার বুঝেছি, মাকসুদুল্লাহ ধরতে পেরেছে। আপনারা যদি এই জিনিসটা বুঝে ফেলেন, ন্যারেশন আপনার কাছে এখন পানি ভাত হয়ে যাবে, এই লজিকটা যদি বুঝে ফেলতে জানেন। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা কামরুলের কাছে একটু কনফিউশন মনে হচ্ছে, আর সবাই? মহিউদ্দিনের কাছে একটু কনফিউশন। আচ্ছা একটু খেয়াল করে দেখেন যে আমি বলেছিলাম, আপনাদের জাহিদ স্যার গতকালকে একটা কথা বলেছিলেন, মানে ধরেন আমি গতকালকের কথা বলছি, যে আমি এখন বলছি গতকালকের একটা কথা, যে আমি বলেছিলাম গতকালকে দুপুরে আমি ভাত খাই। গতকালকে দুপুরে, আমি আজকে বলছি যে গতকালকে দুপুরে আমি বলেছিলাম আমি ভাত খাই। তাহলে গতকালকের দুপুরের কথাটা আমি যখন বলেছিলাম আমি ভাত খাই, এটা যদি পরোক্ষভাবে বলা হয়, তাহলে আমার কথাটা যখন আমি পরোক্ষভাবে অন্য কেউ বলবে, কি বলবে? যে তিনি বলেছিলেন তিনি ভাত খেয়েছিলেন গতকালকে, বলবেন না? গতকালকের আমার তখনকার বর্তমানের কথাটা ছিল প্রেজেন্টে, তো বর্তমানে সে বর্তমান তো মানে বর্তমান সময় তো সেটা অতীতে, তাই না? কারণ অতীতে একটা অংশ আছে আর একটা অংশ অতীতেই হয়ে যায়। দেখেন তো ব্যাপারটা এবার বুঝতে পেরেছেন কিনা, যে রহিম সেইড, রহিম অতীতে বলেছিল আই অ্যাম ইল, রহিমের অতীতকালের বর্তমান কথা। অতীতকালের বর্তমান কথা কি বর্তমান সময়ে অতীত না? তাহলে প্রেজেন্টে থাকলে সেটা অতীতে যাবে। আবার অতীতকালে একটা অতীতের কথা বলেছেন, তাহলে অতীতকালে যেটা অতীতেরও অতীতে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হয় না? তো সেটাই তো কথা, এই জন্য এটাই হয়ে যাচ্ছে লজিকটা। ফারজানা বলছেন স্যার বিসিএস এ এসে যদি এভাবে শিখতে হয় কিছু বলার নেই। আচ্ছা ভালো বললেন না খারাপ বললেন বুঝলাম না, একটু কাইন্ডলি বলবেন জিনিসটা কি ভালো বললেন নাকি খারাপ বললেন, ধরতে পেরেছেন নাকি সেটা একটু বলবেন। ঠিক আছে, তার মানে ক্লিয়ার, কনফিউশন আর নাই। মহিউদ্দিন ক্লিয়ার? ওকে। আর কারোর কাছে কোনো কনফিউশন? ওসাম লাগছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার। এবার দেখেন যে একটা অংশ পাস্টে থাকলে আরেকটা অংশ পাস্টের দিকে যেত, তার মানে একটা অংশ যদি পাস্টে যায় আরেকটা অংশ হয়ে যায়। সামিউল ধরতে পেরেছেন? সামিউল কি ধরতে পেরেছেন বলেন তো একটু আমাকে, সামিউল কি ধরতে পেরেছেন? সবার বেসিক এক না মানে, আমি তো বেসিকটাই মানে চেষ্টা করলাম, সামিউল কি ধরতে পেরেছেন না? ওকে ভেরি গুড।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না না, আপু ভালোই বলেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তিনি হয়তোবা বলেছেন যে খুব ভেতর থেকে বোঝাচ্ছে, এরকম কিছু মনে হয় বলছেন। তাও আমি জানি না, একটু ফারজানা বলবেন তো আসলে কি বুঝিয়েছেন, খুব একটা বুঝলাম না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটার যে লজিকটা, সেই লজিকটা যদি আপনি বোঝেন, আপনার সারা জীবনে ন্যারেশন, যে প্রেজেন্টে থাকলে পাস্টে হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্টে হবে, পাস্ট পারফেক্টে থাকলে সেটার আর টেন্সের পরিবর্তন হবে না, এগুলো আপনার মুখস্থ করতে হবে না। সেই লজিকটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে একটা অংশ অতীতে থাকলে এর পরের অংশ অতীত কালেরও অতীতে হয়ে যায়। ঠিক আছে, এবার আসেন তাহলে একটা জিনিস আমরা একটু লিখে নেই, একটা ইউনিক জায়গা, যেটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচ টি যদি পাস্ট পারফেক্ট টেন্স এ হয়, অথবা রিপোর্টেড স্পিচের দুটি সেন্টেন্সের টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়। সেটা কি? দুটো থাকবে, কিন্তু খেয়াল করবেন, দুটো শব্দ, দুটো সেন্টেন্স থাকবে, দুটোই পাস্ট ইনডিফিনিটে হয়। সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর টেন্স ইনডাইরেক্ট ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তিত হবে না। ঠিক আছে, এটা একটু লিখে নেন, তারপরে আমি বোঝাচ্ছি যে এটা আসলে কি লিখলাম। ঠিক আছে, লেখা শেষ হলে ডান লিখবেন। বাহ, আমার সাথে লিখে ফেলেছেন কয়েকজন। মাকসুদ লিখে ফেলেছেন, আলী লিখে ফেলেছেন, সাকি লিখে ফেলেছেন, মহিউদ্দিন। আর সবাই? ওকে, এবার আমরা একটু যাই যে এটা আসলে কি লিখলাম। সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্স যদি পাস্ট পারফেক্টে থাকে, তাহলে সেটার টেন্সের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে এইটাকে খুঁজে বের করা, ভার্বটি কোনটা আছে, পাস্টে আছে, তার মানে এখানে পরিবর্তন করতে হবে, পাস্টে নিয়ে যেতে হবে। এখানে আছে পাস্ট, এটাকে আমি পাস্টে পরিবর্তন করব। কেউ একজন হ্যান্ড রেজ করেন তো আমাকে, একটু হ্যান্ড রেজ করবেন, কেউ, যে কেউ একজন হ্যান্ড রেজ করবেন। ওকে, সামিউল ইসলাম। সামিউল ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না সামিউল? আছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা সামিউল, আমাকে বলেন তো, অতীতকালে এটা দেখেই তো আমি শুরু করব, এটাকে আমি অতীতের দিকে নিয়ে যাব, তাই না সামিউল? জি স্যার। এখন অতীতে গেছে, এটার আবার অতীত। অতীতের অতীতে নিয়ে যাব, তাই তো? এখন এটা যদি জি অলরেডি জি। অতীতের অতীতে থাকে, আর কোথায় আমি নিয়ে যাব? নিয়ে যেতে পারবো? ফার্স্ট পারফেক্ট টেন্স করব। পারফেক্ট, হ্যাঁ, পাস্ট পারফেক্ট পারফেক্ট অতীতের অতীত। কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি আর অতীতের অতীতকালে চলমান? মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো ও সেই আচ্ছা আগের সময়টা না, এটা তো চলমান একটা জিনিস বোঝায়। আচ্ছা আচ্ছা। তাহলে অতীতকালের অতীতেই যদি একটা জিনিস থাকে, তাহলে তার চেঞ্জ করার দরকার নাই। তার মানে সেই অতীতকালের অতীতে অলরেডি এই সেন্টেন্সটা আছে, এটা অলরেডি পাস্ট পারফেক্টে। আমার
কাজটা কি? এটাকে অতীতকালে দেখে তারপরে এটাকে অতীতে নিয়ে যাওয়ার কাজ, কিন্তু এটা অলরেডি অতীতের অতীত আছে। আপনারা অতীতে সিকোয়েন্স আছে। যদি আমি বলি, হ্যাড গান। সিকোয়েন্সটা কি, একটা অংশ প্রেজেন্ট, একটা অংশ পাস্ট, প্রেজেন্টের আগে হচ্ছে পাস্ট, পাস্টের আগে কি পাস্ট পারফেক্ট, পাস্টের আগে পাস্ট পারফেক্ট। এখন প্রেজেন্টের আগে যদি পাস্ট হয়, পাস্টের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, এখন পাস্টের আগে যত আগেই যান না কেন, এটা কি আর কোনো টেন্স আছে নাকি পাস্ট পারফেক্টই আছে? পাস্টের আগে তো আর কোনো পাস্ট নাই পাস্ট পারফেক্ট ছাড়া। বুঝতে পেরেছেন? আপনি কি ঘুমিয়ে গেলেন? হ্যাঁ, সামিউল বুঝতে পেরেছেন, ভেরি গুড। তার মানে ওকে লিখেছে। আপনাকে মিউট করলো কে? আমি তো মিউট করলাম না, আপনি মানে মিউট হয়ে গিয়েছিলেন। যাই হোক, তার মানে পাস্টের আগে যখন একটা পাস্ট থাকে সেটা পাস্ট পারফেক্টই হয়, যত আগেই যান না কেন সেটা পাস্ট পারফেক্টই হয়। সেজন্য যখন আপনি যা দেখছেন যে এখানে একটা অলরেডি পাস্ট পারফেক্ট টেন্স আছে, এর পরের যে টেন্সটা আছে ইনডাইরেক্ট নারেশনে, সেটা পরিবর্তন করার প্রয়োজন নেই। দেখেন তো এটা বুঝতে পেরেছেন কিনা? যে লাস্ট প্রান্ত আর যাবার জায়গা নেই, এক্স্যাক্টলি সাকি ধরতে পেরেছেন। দেখেন তো এটা ধরতে পেরেছেন কিনা যে একটা অংশ যদি পাস্ট পারফেক্টে থাকে, অপর অংশ পাস্ট পারফেক্টের থেকে আর আগে নিয়ে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, ভেরি গুড। এরপরে যান, দুটো পাস্টে থাকলেও সেটা পরিবর্তন করার প্রয়োজন হয় না। এটাকে আরো সহজভাবে মনে রাখবো, পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট ইকুয়াল টু পাস্ট পারফেক্ট। ইললজিক্যাল জিনিস, কিন্তু মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, অতীত প্লাস অতীত সেটা হয়ে যায় অতীতের অতীত। পাস্ট পারফেক্টের সাথে রিলেট করে দুটো মনে রাখলাম যে দুটো কাজই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটারও টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু কলেজ অ্যান্ড অ্যাটেন্ডেড দ্য ফাইনাল এক্সাম। দুটো কথা আছে পাস্ট টেন্সে। আই ওয়েন্ট একটা কথা, অ্যাটেন্ডেড একটা কথা। দুটো কথা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে এই দুটো কথাকে যতই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকুক না কেন, এই স্পিচের টেন্সের কোনো পরিবর্তন আমার করার প্রয়োজন নেই। দুটো যদি কথা থাকে, দুটো যদি কথাই পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে ইনডাইরেক্ট টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। দেখেন তো মনে থাকবে কিনা ব্যাপারটা, যে একটা অংশ যদি পাস্ট পারফেক্টে থাকে এবং আরেকটা জায়গায় যদি ডাবল পাস্ট থাকে, তাহলে পরিবর্তন করার প্রয়োজন নেই। ভেরি গুড, ইনশাআল্লাহ। ওকে, আর সবাই? মাকসুদ এক্সিলেন্ট, বিজয় থ্যাংক ইউ বিজয়, আর নুরুদ্দিন ক্লিয়ার, সামিউল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার আসেন, আমরা কিন্তু কতটুকু যে কি শিখলাম সেটা আমরা এখন বুঝবো না, আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে গেলে বুঝবো। আমাদের ন্যারেশন শিখা, বিশ্বাস করেন 80% ডান, 80% আমাদের ন্যারেশন শেখা কমপ্লিট। এখন শুধু আমরা একটু সাইজ করব, আশেপাশে দিয়ে সাইজ করব। কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা একটু মানে ভুল যেন কম হয় সেই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। কিছু জায়গা আছে সূক্ষ্ম জায়গা, সেই জায়গাগুলো আমরা যাব, কিন্তু বেসিক যে জিনিসটা যে কোনো ন্যারেশন আমাদের এখন পারা উচিত। ঠিক আছে, যদি আমি বলি হি সেইজ আই এম ওয়েল, কি হবে? ফার্স্টে আলামিন হাত তুলেছেন, এমডি আলামিন মোল্লা। জি স্যার, he says that he is well. হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল। কেন আলামিন, কেন হলো এটা? জি স্যার, স্যার রিপিটিং ভার্বটা স্যার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আছে, ভেরি গুড। তাহলে আমি এটা টেন্সে চেঞ্জ করব? জি না স্যার। টেন্সে চেঞ্জ করব না। তাহলে হি সেইড দ্যাট, এটা তো হবেই না কারণ এটা তো সেইজ আছে। তাহলে হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, পাস্টে প্রেজেন্টে আছে, প্রেজেন্টে আছে। এটা হবে না কারণ এটা পাস্টে নাই, এটা হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। সেজন্য অ্যান্সারটা কি হয়ে যায়? বি হয়ে যায়, তাই তো? আলামিন বুঝে জি অ্যান্সার স্যার। করলাম তো আমরা? জি স্যার। ভেরি গুড। তারপরের কোয়েশ্চেনটায় যদি যাই আমরা, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, আইরিন সুলতানা। স্যার এটা হবে হচ্ছে he said that he had been working sunrise. আইরিন একটু জোরে বলতে হবে যে যেহেতু স্যার আমি শুনতে পাচ্ছি না আপনাকে খুব একটা। he said that he had been working since sunrise. হি হ্যাড বিন হবে, তাই তো? Yes sir. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, এই জন্য past পাস্ট perfect পারফেক্ট, পাস্টের দিকে নিয়ে যেতে হবে, তাই তো? পাস্টের দিকে কোনটা, যেই টেন্সে আছে সেই দিকে নিয়ে যেতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো?
ভেরি Yes. গুড। তাহলে আমরা Okay. বুঝে অ্যান্সার করলাম তো আইরিন? জি স্যার। ভেরি গুড। তারপরে কোয়েশ্চেনটা যাই, এটা আমাকে অ্যান্সার করবেন কে? কামরুল ইসলাম। আচ্ছা, কামরুল ইসলাম যারা হ্যান্ড রেজ করেছেন আমি তাদের বাইরে যদি একজনকে ধরি, এটা আমাকে অ্যান্সার করবেন আম, রাজীব, আছেন আপনি? জি স্যার। আসসালামু রাজীব আলাইকুম একটু স্যার। জোরে কথা বলতে হবে স্যার, শুনতে পাচ্ছি না আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন তো এটা এটা কি হবে রাজীব? দ্য টিচার সেইড। স্যার এটা হবে এ নাম্বার, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। তাই? কেন ম্যান ওয়াজ হলো না কেন? স্যার ম্যান ওয়াজ হলো না, এটা এটা তো পাস্ট টেন্সেস। না না স্যার, সরি স্যার, সি নাম্বার হবে। সরি স্যার, আমি ধরতে ভুল কোনটা করেছি হবে? স্যার, এটা সি নাম্বার হবে, দ্য কি টিচার নাম্বার হবে? সেইড ম্যান। জি জি। ভেরি গুড। আপনি কিভাবে বুঝলেন সি নাম্বার হবে? দ্য টিচার সেইড। সি নাম্বার কিভাবে হবে রাজীব? ঠিক আছে, আপনার লজিক ঠিক আছে, বাট একটু সেন্টেন্সটা পড়ে দেখুন না, কি হয়, মানে এটার উত্তর কি হয়, অ্যান্সার মানে এটার বাংলা কি হয়? দ্য দ্য টিচার টিচার সেইড, সেইড। শিক্ষক বললো যে ম্যান ওয়াজ টিচার মর্টাল, মানুষ বলেছিল, মরণশীল ছিল। জি স্যার। টিচার টিচার বলেছিল বলেছিল যে মানুষ মানুষ মরণশীল। মরণশীল ছিল। জি স্যার। তাহলে টিচার কি মানুষ মরণশীল ছিল, তার মানে কি আপনি আমি মরবো না? হ্যাঁ স্যার, অবশ্যই। তাহলে যদি আমরা মরি তাহলে তো ম্যান ইজ মর্টাল, চিরন্তন সত্য। তাহলে তাহলে তো এই নাম্বারই সঠিক স্যার। তাহলে এই নাম্বারই সঠিক। ভেরি গুড। আপনার প্রথম অ্যান্সারই ইয়ে ছিল, আপনি রুলস টুলস সবকিছু মিলিয়ে একটু পেঁচিয়ে গিয়েছেন, ঠিক আছে? আমি আপনাকে একটু পেঁচালাম যাতে করে আপনার ভেতরে আসলে ব্যাপারটা ঢুকেছে কিনা আপনি বুঝতে পেরেছেন, বাট স্টিল হয়তোবা খেয়াল করে দেখেননি, তাই না রাজীব? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা, আমরা তাহলে এই জায়গাটা একটু লিখে নেই। জি সামিউল, এরপরের কোয়েশ্চেনটা আপনি। হ্যাঁ, এরপরে যদি আমরা এটা একটু লিখে নেই, তার মানে এই জায়গাটা আমাদের একটু নোট করে নিলে খারাপ না। আমরা জানি সবাই, বাট স্টিল একটু নোট করে নিই যে যদি চিরন্তন সত্য চিরন্তন সত্য যদি ডিরেক্ট ন্যারেশনের এর রিপোর্টেড স্পিচে থাকে, তবে ইনডাইরেক্ট পড়ার সময় সেই চিরন্তন সত্যের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা একটু আমরা লিখে ফেলি তাহলে। গ্রামারের সব রুল গুলোই ঘুরিয়ে পেতে একই দিকে যায়, এগুলো যদি আগেই জানতাম। এক্স্যাক্টলি, দেখেছেন? গ্রামারটা পড়াটা কিন্তু মজা সজীব, গ্রামার পড়াটা কিন্তু মজা। ঠিক আছে, ডান। তাহলে এর পরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, এটা আমাকে বলবেন কে? সামিউল ছিলেন না মনে হয়? হি সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কে যেন ওই যে বলছিলেন যে স্যার আমি অ্যান্সার করতে চাই, হ্যাঁ সামিউল মনে হয়। সামিউলকে একটু সুযোগ দিই আমরা। সামিউল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামিউল ভালো আছেন না? স্যার, এটার ক্ষেত্রে ওই রুলসটাই কাজ করবে, ওই রুলসটাই কাজ করবে। কেন কাজ করবে? কারণ কিছু জিনিস আছে যেটা অতীতে ঘটছিল, বর্তমানে ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে, কন্টিনিউয়াস। এক্স্যাক্ট, সেক্ষেত্রে ওইটাই ওই রুলসটা কাজ করবে। ওই রুলসটাই কাজ করবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বলে যে পাস্টে যতই থাকুক না কেন, আমার প্রথম কাজ হচ্ছে এটাকে পাস্টে দেখা, তাই তো? এটা জি স্যার, পাস্টে জি আছে স্যার। মানে এই জায়গাটা পাস্টে নিয়ে যেতে হবে। এখন এই জায়গাটা পাস্টে আমি কেমনে নিয়ে যাব? এটা যদি চিরন্তন সত্য কথা সবসময় থাকে, আমি চিরন্তন সত্য কথা যদি আমি পাস্টে নিয়ে যাই তাহলে তো সেটা অসত্য হয়ে যাবে। আগে এক সময় হতো, বর্তমানে এটা হয় না, এরকম মনে হবে।
সেজন্য এটা আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? তাহলে এটার অ্যান্সার নিত্যবিত্ত হয়ে অতীত যায় কি? বলে যেটাকে স্যার, বি। ভেরি গুড। বুঝেছেন নিত্যবিত্ত সামিউল? অতীত। জি স্যার, নিত্যবিত্ত অতীত। ভেরি গুড। নিত্যবিত্ত অতীত, হ্যাঁ, অনেক সুন্দর একটা কথা বললেন। তারপরে যদি আমরা যাই, হি সেইড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। কে বলবেন? কে বলবেন এটা? সাজিয়া আক্তার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজিয়া, ভালো আছেন? হি সেড, জি স্যার আপনি ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। বলুন, এটা কি হবে? হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। হি সেইড দ্যাট হি কুড হি কুড ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যান থাকলে কুড হয়ে যাচ্ছে, কিন্তু এটা জি কিন্তু আমরা স্যার। এখনো শিখলাম না। পাস্ট টেন্সে, হ্যাঁ, ফিউচার ইন পাস্টে আপনি যদি আইডিয়া থাকে তাহলে হয়, কিন্তু পাস্টে যে হয় এই শব্দগুলো, হাত তুলে রেখেছেন মাকসুদ? আচ্ছা ঠিক আছে, এরপরে আপনাকে দিচ্ছি, ঠিক আছে। তো যেটা বললাম যে আহ মানে ক্যান থাকলে কুড হয়, সেটা পাস্টে আমরা দেখছি, ঠিক আছে। এই পাস্টের হিসেবে কিন্তু হয়, কিন্তু স্পেসিফিক কিছু শব্দ আছে যেগুলো মানে পাস্টে আপনি জানেন, ঠিক আছে। তাও আমি কিছু শব্দ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটার ডিরেক্ট এবং ইনডিরেক্টের ফর্ম গুলো একসাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেই ফর্ম গুলো কি কি? যদি ডিরেক্ট ন্যারেশনে ক্যান থাকে তাহলে ইনডাইরেক্টে কুড হয়ে যায়। যদি ডিরেক্ট ন্যারেশনে মে থাকে তাহলে ইনডিরেক্টে মাইট হয়ে যায়। যদি ডিরেক্ট ন্যারেশনে শ্যাল থাকে তাহলে ইনডিরেক্টে শুড হয়ে যায়। তারপরে উড হয় সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে। মাস্ট থাকলে হ্যাড টু হয়ে যায়। এটা একটু লিখে নিবেন। এটা একটু লিখে নিবেন, তারপর ডান লিখবেন। ভেরি গুড। ডান। আচ্ছা, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন উভয়ের ক্ষেত্রেই কিন্তু উড হয়, হ্যাঁ। আলী হোসাইনের হয়েছে, আর সবার পড়া মজা, তবে আপনার ক্লাস আর একটু বেশি মজা। থ্যাংক ইউ সজীব শিকদার। ওকে, ডান। তাহলে আমরা এর পরের কোয়েশ্চেনটায় যদি যাই, এবার আসেন, হি সেইড টু মি ডু ইউ লাইক মিউজিক। কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? স্যার ফার্স্ট পার্সনের সাথে ইউজ করা যায় না? না, ফার্স্ট পার্সনের সাথে শুড, ফার্স্ট পার্সনে শুড হয়। কে বলবেন এটা অ্যান্সার? আচ্ছা, মাকসুদ, জি স্যার। ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। ভেরি গুড, গুড টু সি দ্যাট। স্যার আচ্ছা এটা বলুন। হবে হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। ভেরি গুড, কিন্তু আমরা তো এটা পড়িনি এখনো। তার মানে আমাদের সেন্টেন্স ভিত্তিক একটু পড়ালেখা করা উচিত, যে কোন জি স্যার। সেন্টেন্স থেকে কোন কথাগুলো হয়, কোন সেন্টেন্সে কোন কথাগুলো যুক্ত হয়, তাই না? ইফ জি যে স্যার। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা আমাদের জানা উচিত। তাহলে সেই ব্যাপারটা একটু আমরা পড়ে আসি, যে কোন সেন্টেন্সে কোন কথাগুলো ব্যবহৃত হয়। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ওই যে দ্যাট, ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট, এক্সক্লামেটরি সেন্টেন্সেও দ্যাট, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে টু এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার। এটা একটু লিখে ফেলবেন, যে ইনভার্টেড কমা উঠে গিয়ে যেই সেন্টেন্সে যেই শব্দগুলো বসে, একটু লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। ডান, সামিউল ইসলাম, আর সবাই?
ওকে, ডান। এবার আসেন সেন্টেন্স ভিত্তিক একটু আমরা খেয়াল করে দেখি, কারণ সেন্টেন্স ভিত্তিক কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে আমরা এখন একটু ঠিক মতো সাইজ করব যে আমাদের ঠিক আছে কিনা পড়াটা। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি সূচক বাক্যগুলোর ক্ষেত্রে দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড এর পরে দ্যাট বসে, যেটা আমরা প্র্যাকটিসেই দেখে ফেলছি যে সেইড এর পরে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে, এবং তারপরে তো টেন্সের যে ব্যাপারটা এটা তো আমরা শিখেছি যে কোনো একটা বাস্তব বা চিরন্তন সত্যর ক্ষেত্রে সবসময় এটা টেন্স চেঞ্জ হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনারা দেখেন প্রশ্নর জায়গাটা উঠে, মানে কি বলে, ইনভার্টেড কমাটা উঠে ইফ বা ওয়েদার বসে। এখানে ইফও বসাতে পারতাম, ওয়েদারও বসাতে পারতাম, সমস্যা নেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখুন, হি সেইড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার। হি আস্কড মি হাউ লং আই উড স্টে হিয়ার। এখানে ইফ অথবা ওয়েদার গেল কোথায়? এখানে ইফ অথবা ওয়েদার বসে না এই কারণে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো থাকে সেটা ইনডাইরেক্ট ন্যারেশনে আর মানে ইফ বসানোর প্রয়োজন হয় না, ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো দিয়েই আসলে হয়ে যায়। সেক্ষেত্রে এই হি আস্কড মি হাউ থাকার কারণে এই হাউটার পরিবর্তন হয় না, সেটা ইফ না বসে হাউই বসে। তাহলে এটা একটু লিখে ফেলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট ন্যারেশনে WH কোয়েশ্চেন থাকলে সেগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। ইনডিরেক্ট সেন্টেন্সে প্রয়োজন হয় না, ইনডাইরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্স এর ক্ষেত্রে, ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন। WH কোয়েশ্চেন থাকলে সেগুলো আর পরিবর্তন করার প্রয়োজন হয় না। লেখা হলে ডান লিখবেন। ডান, গুড। তাহলে WH কোয়েশ্চেন যখন আমরা দেখছি, হি সেইড টু মি হাউ লং, আবার সেইড এর পরিবর্তে কিন্তু আস্কড বসেছে, খেয়াল করেছেন? প্রশ্ন করলে তো আস্কড হতেই পারে। এই যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু মুখস্থের জিনিস না, এগুলো কমন সেন্সের জিনিস। যে সেইড থাকলে আস্কড হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা মুখস্থ না, এটা কমন সেন্স। যে এটা একটা প্রশ্ন যেহেতু করছে, প্রশ্ন কি আস্কড, সেজন্য আস্কড মি, সেজন্য এটা এটা মুখস্থ জিনিসটা খুব সহজ একটা জিনিস। এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? সচরাচর যেই সেন্টেন্স গুলো দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এই জাতীয় কথাগুলো যে সেন্টেন্সে থাকে। ফর এক্সাম্পল, যদি আপনার বলা হয় যে ডু ইট, গো টু স্কুল, তারপরে কি আপনার যদি বলা হয় যে সিট ডাউন, শাট আপ, এই জাতীয় যাই বলেন না কেন, একটা আদেশ, নিষেধ, উপদেশ করছেন, এই জাতীয় সেন্টেন্স গুলোতে যখন আপনি ইন্টারোগেট কি বলে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন, তখন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ব্যবহৃত হয়। এবং কোন ওয়ার্ড? নট সারপ্রাইজিংলি সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এই কাজগুলোই তো করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। তো এই কাজগুলোই করা হয়, বলা হয় কোনো কিছু, অর্ডার করা হয়, কমান্ড দেয়া হয়, রিকোয়েস্ট করা হয়, অ্যাডভাইস করা হয়। তাহলে এই কথাগুলো যদি আমি বসাই তাহলে অবশ্যই এটা কোনো ভুল না। তার মানে যখন বলছে আই সেড ডু ইট, আই অর্ডার টু ডু ইট, আবার ওই যে টু, খেয়াল করেন আমরা যখন বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু টু বসে, যখন মানে দ্যাট এর পরিবর্তে টু বসে আর কি। এরপর যদি দেখি, দ্য ম্যান টোল্ড দ্য অফিসার প্লিজ হেল্প মি, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম। খেয়াল করে দেখুন ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসেছে, ওই যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় দ্যাট এর পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। সেক্ষেত্রে এটা একটু লিখে ফেলুন যে ইম্পারেটিভ সেন্টেন্সে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো বসতে পারে। এটা একটু লিখে ফেলুন যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট করার ক্ষেত্রে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো বসতে পারে।
সাকির হয়েছে, আর সবাই? ক্লিয়ার? দিলুফা আক্তার? ওকে, ডান। এবার আসেন যাই আমরা লেটের কাজে। লেট ইম্পারেটিভ সেন্টেন্সে যদি মানে লেট থাকে এবং লেট দ্বারা যদি প্রস্তাব বোঝানো হয়, সেক্ষেত্রে লেটের পরিবর্তে প্রপোজড বসে যায় এবং একটা শুড বসে। খেয়াল করে দেখবেন, রানা সেড টু মি লেট আস গো হোম, এটা হচ্ছে একটা রানার প্রস্তাব বোঝানো হয়েছে। রানা সেড টু মি লেট আস গো হোম, চলো আমরা বাসায় যাই, এটা প্রস্তাব ছিল। তো সেক্ষেত্রে না, এটা প্রস্তাবে বলতে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ডিরেক্ট কথাটা বলছে, সেই কথাটা কি ছিল, যে ডিরেক্টে রানা সেড টু মি লেট আস গো হোম, চলো বাসায় যাই। তো এই যে চলো বাসায় যাই কথাটা, এটাকে যখন প্রস্তাব আরেকজন যখন বলছে যে রানা প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম, একটা হচ্ছে প্রপোজ করেছে এবং সেই প্রপোজকে কনভিন্স করার জন্য একটা শুড কথা বসেছে। প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম, তার মানে কি, যদি কোনো লেট দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজ বসবে এবং প্রপোজকে কনভিন্স করার জন্য সাবজেক্টের পরে একটা শুড বসে, যেটা এখানে লেখা আছে যে রানা প্রপোজড মি টু রানা প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম। আর এখানে প্রপোজকেই আরো বেশি পরিমাণে কনভিন্স করার জন্য শুড মানে শুড বসিয়ে বোঝানো হচ্ছে আমাদের তো বাসায় যাওয়া উচিত। তার মানে এই জায়গাটা একটু আমরা লিখে ফেলি যে লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তা দ্বারা যদি প্রস্তাব বোঝায়, সেক্ষেত্রে প্রপোজ অথবা সাজেস্ট এবং লেট উঠে গিয়ে সাবজেক্টের পরে শুড বসে, এটা একটু লিখে ফেলি। এবং দুটো কথা একই সাথে আমরা মনে রাখতে পারি, কিন্তু এই যে লেট লেট দ্বারা তো প্রস্তাব বোঝায় যখন, তখন আপনার কি একটা প্রস্তাবকে আবার কনভিন্স করার জন্য একটা বলা হয় যে শুড। এটা কেমন জানেন, ওই যে থাকে না যে ধরেন এর পরেরটা, এটাকে মনে রাখার সহজ সহজ উপায়টা বলছি, যে এর পরের যে সেন্টেন্সটা আছে এটার মধ্যে আশা করছি এর থেকে সহজভাবে মনে রাখার কৌশল আমরা পাবো। ঠিক আছে, এটা লেখা হয়েছে, আলী হোসাইনের হয়েছে, আর সবাই? ওকে, ডান। তাহলে তারপরে যে আমরা লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তাহলে কি হবে? লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তাহলে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসতে পারে। এটা কেমন? ধরেন এটা ছিল প্রপোজের পরবর্তী ধাপ। প্রপোজ করতে গেলে আপনি লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজ করে তারপরে আবার একটা শুড বসিয়ে কনভিন্স করার চেষ্টা করেছেন যে হ্যাঁ চলো এটা আমাদের করা উচিত, এ জাতীয় কথা। আর এটা যখন প্রস্তাব পেয়ে আপনি যখন মনে করেন যে লাড়কি পাট গেই, যে কথাটা বলা হয় যে পটে গিয়েছে, পটে যাওয়ার পরে আপনি তখন এটাকে বলছেন যে জোর দিয়ে বলছেন, এই জোর দিয়ে বলাটাই এই লেটের ব্যবহার, যেটা প্রস্তাব না। সেটা হচ্ছে যে আমাকে এটা করতে দাও বা আমি এটা চাই, এই জাতীয় কথার ক্ষেত্রে যখন বলা হয় যে লেট মি ডু ইট, সেক্ষেত্রে এই লেটটা কিন্তু প্রস্তাব না, এই লেটটা হচ্ছে একটা অধিকার জাতীয় কথা বলা হয়। সেক্ষেত্রে দ্য বয় সেড টু মি দ্যাট, বা দ্য বয় সেড দ্যাট হি মাইট ডু ইট, সেক্ষেত্রে এই লেটের পরিবর্তে প্রস্তাব না বোঝালে একটা মাইট বসে যায়। এবং এটাকে যদি আমরা আরেক ভাবেও চিন্তা করি, সেটা মনে রাখার সুবিধার্থে একান্তই, যে যখন প্রস্তাবে রাজি হয়ে যায় তখন বলে যে তুমি আমার সাথে উল্টাপাল্টা করলে আমি তোমার পিটুনি দিব, মাইট দিব। সেজন্য মাইটের সাথে প্রস্তাবের পরবর্তী ধাপে লেটের পরিবর্তে মাইট বসতে পারে। ঠিক আছে, এটা আপনার এভাবেও মনে রাখতে পারেন চাইলে আর কি। কত ভাবে কত কিছু মনে রাখা যায়, এটাও একটু লিখে ফেলেন লেটের ব্যবহারটা। ঠিক আছে, একটা হচ্ছে প্রস্তাব করা, আর একটা হচ্ছে প্রস্তাবের পরে। প্রস্তাব করার সময় কি পোলাইট ছিল দেখেন, প্রস্তাব করার হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, না তেমন কিছু মিস করেননি আপনি। আহ প্রস্তাব করার ব্যাপারে এটা কি হচ্ছে? আচ্ছা দেখেন, এখানে প্রস্তাব করার ব্যাপারে ওই যে প্রথমে যখন প্রস্তাব ছিল প্রপোজ বা সাজেস্ট, এরপরে শুড, খুব সুন্দর করে কিন্তু বুঝিয়েছে যে হ্যাঁ চলো এটা আমরা প্রস্তাব, মানে একটা প্রস্তাব দিচ্ছে খুব পোলাইটলি, প্রপোজ করে আবার শুড বলছে যে আমাদের এটা করা উচিত। প্রস্তাব পাওয়া হয়ে গিয়েছে, যখন পটে গিয়েছে তারপরে কি
যে দ্য বয় সেড টু মি দ্যাট হি মাইট ডু ইট, এটা প্রস্তাব না, কিন্তু প্রস্তাবের পরবর্তী ধাপ যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি খুব কিছু হয়ে গিয়েছি, এই জাতীয় জিনিসগুলো। ঠিক আছে, তাহলে মাইট এবং মাইট বি অ্যালাউড টু কথাগুলো বসে যায়। এবং এরপরে আছে এক্সক্লামেটরি সরি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি থাকে? অপটেটিভ সেন্টেন্সে কোনো একটা প্রে করে, উইশ করে, তারপরে কোনো একটা আকাঙ্ক্ষা করে, কোনো একটা প্রার্থনা করে, এই জাতীয় কথাগুলো। এখন আমাকে একটু বলেন তো, অপটেটিভ এবং ইম্পারেটিভ নিয়ে কি আমাদের কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কি কনফিউশন হয়? তাহলে আমি একটু কথা বলবো এটা নিয়ে। আর যদি আপনাদেরকে এটা নিয়ে আমি ক্লিয়ার করে থাকি তাহলে আর এই ব্যাপারে কথা বলবো না, সময় সময় যাওয়ার দরকার নেই। বলেন তো, অপটেটিভ ইম্পারেটিভ নিয়ে কনফিউশন আছে? হয়। সামিউল, আর আর কেউ? আচ্ছা, হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু করে দিচ্ছি। আচ্ছা, অপটেটিভ আর ইম্পারেটিভ এই দুটো নিয়ে আমাদের সচরাচর কনফিউশন হয়, অনেকেরই হয়, সেটা একটু দেখি। অ্যাসার্টিভ যদি বলি, অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতি সূচক বাক্য। যে কারোর যে কোনো একটা কথা যদি আমি বলা হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো একটা বিবৃতি। ধরেন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি ক্লাস করাচ্ছি, যে কোনো কিছুই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এরপরে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা লেখারই প্রয়োজন নেই। ইন্টারোগেটিভ কি? যে কোনো একটা প্রশ্ন করা হলে, কেউ যদি কাউকে কোনো একটা প্রশ্ন করে, কোনো কিছু একটা জিজ্ঞাসা করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এক্সক্লামেটরি কি আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, এই জাতীয় কথাগুলো এক্সক্লামেটরি সাইন থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঝামেলা যে জায়গায় হয় সেটা হচ্ছে কি অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ঝামেলা হয়। অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ঝামেলাটা সচরাচর স্টুডেন্টদের মাঝে মধ্যে হয়, আমারও হতো। দেখুন একটু খেয়াল করে, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো একটা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই জাতীয় কথাগুলো বসে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আপনি বলেন প্রার্থনা, আকাঙ্ক্ষা, এই জাতীয় কথাগুলো অপটেটিভ সেন্টেন্সে বসে। মনে রাখবো কিভাবে? আই হচ্ছে একটা পার্সন এবং পার্সনকেই আদেশ করা যায়, পার্সনকেই নিষেধ করা যায়, পার্সনকেই উপদেশ করা যায়, অনুরোধ করা যায়। কিন্তু যদি আমি বলি যে আচ্ছা মোস্তফা বিদ্যুৎ না থাকার কারণে লেট করে আসলে, অনেক লেট হয়ে গিয়েছে মোস্তফা, ক্লাসটা একটু দেখে ফেলবেন, হ্যাঁ পরে রেকর্ড ক্লাসটা দেখে ফেলবেন। আর অপটেটিভের মধ্যে যদি আমি দেখি, অপটেটিভে ও আছে, অলমাইটিতেও ও আছে, এবং প্রার্থনা আপনি যার কাছে করেন সেটা অলমাইটির কাছেই প্রার্থনা করেন, উইশ করেন, প্রে করেন। তার মানে ওতে অলমাইটি, ওতে অপটেটিভ, ওতে প্রার্থনা, আইতে পার্সন, পার্সনকে উপদেশ করেন আর অনুরোধ করেন, তার মানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস যাই বলেন না কেন পার্সনের সাথে। ঠিক আছে, দেখেন তো একটু মানে পার্থক্যটা মাথায় থাকবে কিনা এখন, যে ওতে অলমাইটি, অপটেটিভের সাথে অলমাইটির সম্পর্ক, আইতে পার্সন, পার্সনের সাথে ইম্পারেটিভের সম্পর্ক। মনে থাকবে? আরেকবার। আচ্ছা জীবন, আপনি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, হ্যাঁ আরেকবার বলছি আমি। অপটেটিভের ও আছে, ওতে একটা মানে অলমাইটি উচ্চারণের সময়ও কিন্তু ও আসে, তো অলমাইটি উচ্চারণের সময় যেহেতু ও আসে, অপটেটিভ সেন্টেন্সে প্রার্থনা বোঝায়, তো অপটেটিভের সাথে অলমাইটি রিলেট করে আপনি প্রার্থনা মনে রাখতে পারেন। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আইতে, ইম্পারেটিভের শুরুটা হয় আই দিয়ে, আই একটা পার্সনকে বোঝায়, সেজন্য ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ একটা পার্সনকেই করা যায়। এবং আরেকটা ছোট জিনিস হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়, কিন্তু অনেক সময় স্টুডেন্টদের দেখি ভার্ব চিনতেও সমস্যা হয়, এই জন্য আমি এটা আসলে এটা খুব একটা বেশি বলি না, যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন গো দেয়ার,
ডু ইট প্লিজ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা এই মানে হাবিজাবি ব্লাবলা যেগুলো আছে এগুলো হলো এই জাতীয় সেন্টেন্স গুলো, ঠিক আছে? জি জি, লেট ভার্ব, লেট ভার্ব, ঠিক আছে? তাহলে এই গেল ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এর মধ্যে পার্থক্য। তাহলে এবার আমরা যদি দেখি, রাজু সেড গুড মর্নিং মাই ফ্রেন্ডস। রাজু বলেছে গুড মর্নিং, কিন্তু সেটা কি একটা উইশ, একটা প্রার্থনা? সেক্ষেত্রে রাজু উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। হি সেড ফ্রেন্ডস গুড বাই, সে ফ্রেন্ডদেরকে গুড বাই জানিয়েছে। এবং বিদায় সম্ভাষণ জানানোর অর্থে বেড ব্যবহৃত হয়। হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। সেক্ষেত্রে সেইড এর পরিবর্তে যখন মানে বিদায় জানানো হয় সেক্ষেত্রে বেড বসতে পারে, এবং অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে বসতে পারে। এখন আপনি বলতে পারেন স্যার কখন উইশ বসাবো কখন প্রে বসাবো, আপনার এটা নিয়ে মাথা ব্যথা করার প্রয়োজনই নাই, কারণ সেটা কোয়েশ্চেনে অলরেডি করে দেয়া থাকবে। আপনি শুধু দেখে যে কোনো একটা বসালেই হবে। এখানে উইশ প্রে কোনোটার মানে কোনোটাই ভুল না, কোনোটাই এমন না যে এটা হলে এটা বসাতে হবে ওইটা হলে ওইটা বসাতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি বসাতে পারেন। এরপর যদি যাই এক্সক্লামেটরি সেন্টেন্স, খুবই সহজ একটা জিনিস। হুররা, এক্সক্লেমড ইন জয়, এক্সক্লেমড ইন ওয়ান্ডার, এক্সক্লেমড ইন সরো, এই জাতীয় কথাগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি বলে ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় থাকতে পারে। ফর এক্সাম্পল, হি সেড হুররা উই হ্যাভ won the game. He exclaimed in wonder that, আচ্ছা এটা মনে হয় আপনার সেন্টেন্স একটু এদিক সেদিক হয়েছে। He exclaimed with joy that he had won the game, এটার আনসার হয়েছে এটা, এটার ইনডাইরেক্ট হচ্ছে এটা। এটা টাইপ করতে গিয়ে মনে হয় ঝামেলা করেছে না। He said হুররা we have won the game. He exclaimed with joy that he had won the game, এটা ঠিক আছে। আচ্ছা দুটো সেন্টেন্সই একই হয়ে গিয়েছে, যাই হোক। স্যার এক্ষেত্রে দুটো অপশন কি অ্যান্সার করা যায়? দুটো অপশন অ্যান্সার করা যায় না। আপনি বুঝবেন সামিউল, আপনি বুঝবেন যে যেটা কোনটা অ্যান্সার সেটা আপনি বুঝতেই পারবেন, মানে এটা নিয়ে টেনশন করবেন না। এই জাতীয় ঝামেলা তারা করে কুলাতে পারবে না, ঠিক আছে? তারপরে যদি দেখি, হুররা উই হ্যাভ won the game, he exclaimed with joy that they had won the game। খেয়াল করে দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, কি বলে যে এটা আছে পাস্ট ইনডিফিনিটে, তারপরে এই জায়গাটা আছে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে থাকলে কই নিয়ে যাব? পাস্ট পারফেক্টে, পাস্টের দিকে নিয়ে যাব। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে আছে, ঠিক আগের মতোই জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, অপশন টেস্ট করলে অবশ্যই আগে অনেক অনেক ইজি ব্যাপারটা। আচ্ছা এবার আমরা দেখি কোয়েশ্চেন গুলো যেগুলো বাকি আছে সেগুলো যদি আমরা একটু জানি। দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, এগুলো আমরা করেছি। হি সেড আই ক্যান ডু ইট, এটাও আমরা করেছি। হি সেড ডু ইউ লাইক মিউজিক, এটা কি করেছিলাম? এটা করেছিলাম। হি সেড ডু ইউ লাইক মিউজিক, আছে এটা করেছি। তাহলে এটা করি তো আমরা একটু। কামাল সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। আচ্ছা সাজিয়া। Kamal asked me কামাল what my name was. হোয়াট মাই নেম ওয়াজ, তাই? জি স্যার। হোয়াট মাই নেম ওয়াজ নাকি হোয়াট ওয়াজ মাই নেম? স্যার what my name was. তাই মানে পরে ওয়াজ হলো কেন? স্যার এখানে তো অক্সিলারি ভার্ব নাই, was তো মেইন ভার্ব, ভার্ব তো পরে হয়, আগে তো সাবজেক্ট হয়, এই জন্য। ভেরি গুড, তার মানে ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এবং আমি যদি অক্সিলারি ভার্বটাকে মানে এটা যদি অক্সিলারি ভার্ব হতো তাও কিন্তু এটা হতো না, কারণ হোয়াট ওয়াজ মাই নেম যদি আপনি বলেন তাহলে কি সেটা ইন্টারোগেটিভ হয়ে যায় না? জি স্যার। তাহলে ইন্টারোগেটিভ তো আমরা করব না, অ্যাসার্টিভ করব আমরা, তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে হোয়াট ওয়াজ মাই নেম, অ্যান্সার হচ্ছে বি, তাই তো? এরপরের যদি কোয়েশ্চেনে যাই, শি সেড লেট মি কাম ইন, এটা কে বলবেন? এটা বলবেন, এরপরে কি আছেন? অনির্বাণ বিজয়, বিজয় শুনতে পাচ্ছেন? বিজয় আমি আপনাকে শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। সিথি, সিথি একটু বলুন তো তাহলে এটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিথি ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে।
বলুন এটা কি হবে? Sir, she requested that she might come in. He requested that she might come in. ওই যে লেটের পরিবর্তে মাইট হয়, এটা তো এক এক জায়গায় আমরা দেখেই বুঝে ফেলছি যে লেটের পরিবর্তে মাইট হয়, তাই না? জি স্যার। তাহলে এটা অ্যান্সার হয়ে যায় she might come in. ভেরি গুড। এরপরে যদি দেখি she asked, কি বলে, আর ইউ উইপিং, she asked her, এটা কি হবে? এটা কি বলবেন? দেখি যারা হাত তুলছেন না তাদের মধ্যে থেকে একজনকে ধরি। এটা শরীফ বলবেন। শরীফ, শরীফ শুনতে পাচ্ছেন? শরীফকে শুনতে পাচ্ছি না। মহিউদ্দিন, জি স্যার। বলুন তো এটা কি হবে অ্যান্সার? সি। হি আস্কড হার দ্যাট হি ইজ উইপিং। এই কি বলে, কি বলছেন আবার বলেন। ও স্যার, স্যার ইয়া 2 নাম্বার হবে, 2 নাম্বার। হি আস্কড হার ইফ শি ওয়াজ ওয়েপিং। হি আস্কড হার ইফ শি ওয়াজ উইপিং। জি স্যার, এখানে ওয়ার হওয়ার কথা না। কেন ওয়্যার হবে কেন? আর আছে না স্যার, হুম, অক্সিলারি ভার্ব। হি আস্কড হার আর ইউ উইপিং, এই জায়গার মধ্যে আর এর জায়গায় এটা অক্সিলারি ভার্ব, এটা তো আপনার মানে থাকে না যে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে না। আর ইউ উইপিং যখন বলছে, ইউ তো সেকেন্ড পার্সন ছিল তখন, ইউ সেকেন্ড পার্সন না, ইউ এর সাথে জি সবসময় কি বসে? প্লুরাল ভার্ব বসে না? জি স্যার। তো ইউ এর সাথে প্লুরাল ভার্ব বসে। এখন যদি শি বলেন, শি এর সাথে কি থার্ড পার্সনের সাথে প্লুরাল ভার্ব বসে? শি এর সাথে ইজ বসে না? মনে আছে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেই তো বলেছিলাম যে ইউ দেখতে সিঙ্গুলার হলেও ইউ এর সিঙ্গুলার প্লুরাল একই, এবং ইউ সবসময় ভার্বের প্লুরাল ফর্ম গ্রহণ করে, আর ওয়্যার এগুলো ইউ এর সাথে বসে। বুঝতে পারছেন মহিউদ্দিন? জি জি স্যার। ক্লিয়ার কনসেপ্ট? জি জি, একটু কনফিউশনে পড়ে গেছিলাম আর কি। এখন ক্লিয়ার তো? মানে আপনি আবার আমার জি সাথে স্যার। এমনিতে হ হ করছেন না তো? বুঝতে পেরেছেন তো? না স্যার, এখন বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এটা কিন্তু মানে একটা ভালো জিনিস আপনি খেয়াল করেছেন, এই যে কনফিউশনটা আপনি ক্লিয়ার হলো, জিনিসটা কিন্তু খুব ভালো। মানে জিজ্ঞাসা করবেন কোনো কিছু না বুঝলে। সেক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যায় বি, আই সেড ডু ইট। ফারজানা, ফারজানা বলুন তো স্যার। ফারজানা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ভেরি স্যার গুড। ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার, আমার নেটওয়ার্ক আজকে খুব সমস্যা করতেছে, আমি না কিছু দেখতে পারতেছি না কিছু বুঝতেছি। আচ্ছা যাই হোক, এটার অ্যান্সারটা কি আপনি মানে বোর্ড দেখতে পাচ্ছেন সেটা একটু বলেন আমাকে। আই সেড ডু ইট। খুব সিম্পল এটা কি জিনিস, হবে? এতক্ষণ লাগছে কেন? অর্ডার টু ডু ইট। হ্যাঁ, আই অর্ডার টু ডু ইট, ইম্পারেটিভ সেন্টেন্স। একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অর্ডার করছে সেটা হয়ে যায় আই অর্ডার টু ডু ইট। আচ্ছা আপনি তখন কি বলছিলেন ফারজানা? ওই যে আমি না বুঝতে পারিনি, ওই যে একজন বলছিলেন যে কি যেন সবার বেসিক এক থাকে না কি বলে, আপনি কি বলছিলেন ওই যে কমেন্টে কি যেন লিখলেন? স্যার না স্যার, সামনে এখন বলা যাবে না, বললে আমার আবার ধরবে সবাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ধরবে সবাই মানে আপনি কি বলেছিলেন? খারাপ কিছু বলেছিলেন? না স্যার, খারাপ কিছু বলি নাই, মানে ওই যে অত ভেঙে ভেঙে বোঝানোর কারণে বলছিলাম যে আমরা যেহেতু বিসিএস দিতে আসছি, তো আমাদের তো এই ন্যারেশনটা তো আমরা স্কুলে পড়ছি, কলেজেও না না, পড়ছি। ভেঙে ভেঙে তো না ওখানে বোঝালে কেমনে? কি বলেন আপনি? ভেঙে ভেঙে না না, বোঝালে আমি যদি আসলে ধরে নেই, ওইরকম আমি যদি ধরে নেই আপনারা খুব কিছু পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যা আছে, তাহলে আমি না ভালো স্যার, আপনাদেরকে পড়াতে পারবো না। আসলে ঠিক আছে। ভেঙে ভেঙে বোঝানোটা ওইরকম না, মানে যখন একটা সিম্পল জিনিস অনেকবার বোঝানো হচ্ছিল তখন আমি বলছিলাম যে আসলে এটা আমাদের একটু বোঝা উচিত। না না না, এটা এটা অবশ্যই আপনার ঠিক আছে, বাট স্টিল এই জিনিসটা আমি আমি একবারে থাকে না পার্টস অফ স্পিচ, আপনার কাছে এখন বাচ্চা মনে হচ্ছে। পার্টস অফ স্পিচ আমি যেভাবে আপনাদেরকে ভেঙেছিলাম, ওই ভাঙার কারণে আপনাদের এখন বেসিকটা মোটামুটি ভালো হওয়ার কথা। জি কামরুল ইসলাম বলুন। স্যার স্যার আমি তো আমি ওই বললাম, করেন না আমারে। স্যার 8 নাম্বারটা একটু ক্লিয়ার বুঝতে পারিনি। কোনটা ওই কোনটা? লেটের 8 নাম্বার? জি জি স্যার, জি বলুন। এই লেটের ব্যবহারটা আমাকে আবার একটু ক্লিয়ার যদি বোঝাতেন। আচ্ছা, এখানে লেট লেট, আসলে বুঝতে পারি। লেট জি কথাটা ছিল কি, লেট দ্বারা প্রস্তাব বোঝাতে পারে, লেট দ্বারা আবার প্রস্তাব না বুঝিয়ে কোন একটা অধিকার বোঝাতে পারে। ঠিক আছে, লেট দ্বারা যদি অধিকার বোঝানো হয় সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে সজীব, ইটস ওকে।
তো যেটা বলছিলাম যে লেট দ্বারা যদি অধিকার বোঝানো হয় সেক্ষেত্রে সেটা তার পরিবর্তে মাইট বসে অথবা মাইট বি অ্যালাউড টু বসে, মানে তাকে এটা করতে দেয়া উচিত বা তাকে এটা করতে দেয়ার একটা অধিকার সে বোঝাচ্ছে। লেটের পরিবর্তে মাইট বসে যখন অধিকার বোঝানো হয়। কিন্তু লেট দ্বারা মাঝে মধ্যে প্রস্তাবও বোঝানো হয়। ওই যে বলে না যে লেট আস গো ফর এ ওয়াক, লেট আস ডু দা ওয়ার্ক, তারপরে লেট আস সিং টুগেদার, লেট আস ওয়াক টুগেদার, এই জাতীয় যে কথাগুলো প্রস্তাব যখন বোঝায়। প্রস্তাব বোঝালে লেটের পরিবর্তে এক জায়গায় বসে কি যে প্রপোজড, মানে প্রস্তাব যেহেতু করেছে এবং সেই জি প্রপোজ কে আবার কনভিন্স করার জন্য এর সাথে একটা শুট বসিয়ে দেয়। ঠিক আছে, তার মানে কিন্তু প্রস্তাব স্যার বোঝালে প্রপোজড এবং এর সাথে একটা শুট বসবে সাবজেক্টের পরে, এবং যদি প্রস্তাব না বোঝায় মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, এই বাক্যর মধ্যে যে এখানে মানে এটা তো প্রস্তাব, প্রস্তাব না। জি স্যার মানে আপনি কি কাউকে প্রস্তাব দিচ্ছেন? না স্যার। আপনি তো বলছেন আমাকে ভেতরে আসতে দাও। জি হ্যাঁ, তো সেই জি জন্য স্যার, এটা প্রস্তাব হয় না, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এরপরে যদি যাই, আই অর্ডার টু ডু ইট, আনোয়ার সেইড হোয়াট এ ফুল আই অ্যাম, এটা কি হবে বলুন তো? এটা কে বলবেন? এটা আমাকে মাকসুদ বলুন তো। জি স্যার, এটা হবে সি নাম্বার। আনোয়ার exclaimed that he was grateful. খুব সহজ না? এক্সক্লেম দেখেই তো আমরা বুঝে যাচ্ছি, আর আমার ঝামেলাই নাই, তাই না? জি স্যার। ভেরি গুড। মাকসুদ, পড়ালেখার কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ। কিছু টেকনিক করে আগাইতেছি স্যার, যেহেতু সময় পাচ্ছি না সেহেতু আমার ভালো তো করতে স্টুডেন্টরা হবে। টেকনিক করবে না তাহলে কার স্টুডেন্টরা টেকনিক করবে? অবশ্যই টেকনিক করবেন, এবং আই উইল বি প্রাউড অফ দ্যাট। আপনারা টেকনিক করে যদি আগাতে পারেন, টেকনিক্যালি যদি সাউন্ড থাকেন, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। মানে পড়ালেখা সবাই পড়ে, বাট স্টিল যদি আপনি ইয়ে করতে পারেন আর কি, তাহলে মানে টেকনিক করতে পারলে অবশ্যই ভালো জিনিসটা। স্যার জি আপনার স্যার। স্যালুট স্যার, মোহাম্মদ রফিক স্যার, আপনি ইংরেজির জন্য আমার কাছে বেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সজীব শিকদার। তো যাই হোক, যেটা বলছিলাম যে পড়ালেখার যে ব্যাপারটা আছে। আচ্ছা, আমরা তাহলে একটু কোয়েশ্চেন নিই আপনাদের, যেহেতু আমি একই সাথে আরো একটা কাজ আপনাদের সাথে করছি। আমি সবার হ্যান্ডটা একটু লো করে দিচ্ছি, তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আই এম গিভিং ইউ ফিউ মিনিটস টাইম, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করে একটু কথা বলতে পারেন আমার সাথে। ঠিক আছে? স্যার আমি একটা টিপস দিতে চাচ্ছিলাম। জি শিওর। স্যার এই যে মানে আমি যেটা আর কি করি, ন্যারেশন হোক বা ট্রান্সফরমেশন, যেটা আমাদের এখন চলতেছে আমাদের অ্যাসাইনমেন্টে, আমি না হ্যাঁ, হচ্ছে বাংলা পড়ে পড়ে অ্যান্সার করি। মানে কি বাংলা করে? পড়ে পড়ে অ্যান্সার করি। যে সেন্টেন্সটা থাকে ওটার বাংলাটা পড়ি, তো বাংলাটা পড়ার পর আমার যেটা করতে হবে, তো আমি অ্যান্সারটাই বাংলা বানিয়ে তারপর অ্যান্সারটা করি। স্যার বুঝেন নাই? না, বাংলা বানিয়ে মানে কিভাবে? মানে কি, আচ্ছা, ধরেন একটা বাংলা মানে কোয়েশ্চেনে আমরা গেলাম। হ্যাঁ, মানে অনেক সময় দেখা যায় যে কোন একটা ওয়ার্ড যদি বুঝতে সমস্যা হয়, মানে হ্যাঁ, আমি যেটা ট্রান্সফরমেশন যেটা করছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাতে, তখন আমি ওই কি করি যে ওই সেন্টেন্সটা, প্রশ্নে যে সেন্টেন্সটা থাকে ওটা পড়ি, পড়ার পর যেটা চায়, যেটাকে কি করতে হবে, দেন ওইটা বানাই বাংলায়, যে এটার অর্থ কি হতে পারে বাংলায় ওইভাবে, দেন আমি ওটার অ্যান্সার করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বাংলায় করে তারপর ইংরেজিতে করে। আচ্ছা আচ্ছা, এটা মাকসুদ হ্যাঁ সাহেবও হ্যাঁ, করে, উনি কমেন্ট করলো। আচ্ছা আচ্ছা, অনেকেই হয়তোবা মানে শুনতে এইভাবে করলে পেরেছেন। না অনেক ভালো হয়, মানে ভুল হওয়ার সম্ভাবনাটা দেখি কমই থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্রান্সলেশন করে এটা অনেকেই করছেন, কিন্তু আপনি বলার সাথে সাথে ওই যে সাকি এ ব্যাপারে করছেন এমন করে করছেন, মাকসুদের ব্যাপারে করছেন এমন করে, তারপরে মুস্তফা এভাবে করছেন, না মুস্তফা বলছেন ট্রান্সলেট করে করে, মানে আমি হ্যাঁ, আসলে বুঝতে ন্যারেশনটাও পারছি। আমি এভাবেই করি। মানে দেখা যায় যে আমি ওটার বাংলাটা পড়ি, তারপরে আমার হয়ে আরেকজন কি বলে দিল সেটা আমি ইংরেজিতে বানাই পরে। বাহ। অত নিয়ম খুঁজতে মানে যাই না, না না, নিয়ম ঠিক খুঁজতে আছে, গেলে এটা ভুল কিন্তু হয়ে সুন্দর, যায়। এটা কিন্তু ভালো টেকনিক। ভেরি গুড, এটা ভালো টেকনিক, যদিও আমি এটা জানি না, কখনো এভাবে করিনি, বাট হয়তো বা খারাপ হওয়ার কথা না। আবার হয়ে আরেকজন কি বলে দিল, হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। হ্যাঁ, হতে পারে, এটা এটা ভালো, এটা একটা ভালো টেকনিক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরপর আমরা সামিউল ইসলামের সাথে কথা বলি। সামিউল বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামিউল ভালো আছেন না? আসলে স্যার, আমরা তো টিউশন করি না, যারা টিউশন করে তাদের কাছে এগুলো ক্লিয়ার অনেকটা। বাট যারা টিউশন করে না তারা তো 15 বছর আগে হয়তো এটা পড়ছে। কারণ আমি হচ্ছে ক্লাস 8 9-এ এরকম ভাবে পড়ছিলাম যে আমার টিচারের সাথে একটা chaos তৈরি হয়েছিল, আমার ইংলিশ টিচারের সাথে। তো উনি করতেন কি, আমাকে বলে দিতেন যে স্যার, সামনের দিন তুমি এই সাবজেক্টটা পড়ে আসবে এবং স্কোরের সামনে পড়বা, মানে বলবা টিচার হিসেবে তুমি বলবা। ওই প্যারাটা নিতে নিতে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, সেদিন আমি ইংলিশ পরীক্ষার দিন আমি ম্যাথ করছি। ইংলিশ পরীক্ষা দিয়ে আমি ইংলিশ পড়ি নাই।
উইদাউট প্রিপারেশন যে পরীক্ষা দিয়ে এসেছি, আমি প্লাস পাইছি। মানে আমার ভিতর ওইটা গ্রো আপ হয়ে গেছিল যে কোনটা কি হবে এভাবে। বাট এখন অনেকদিন পরে আপনার সাথে পড়তে যে ওই জিনিসগুলো আমার মেমোরাইজ হচ্ছে যে আচ্ছা এটা এইভাবে পড়ছিলাম, এইভাবে করছিলাম। কিন্তু এটা তো অনেকের হয় না, অবশ্যই 15 বছর গ্যাপ দিয়ে আবার এগুলো আবার এমনিতে নতুন এমনিতে ভাবে আমি তো খুব অ্যাডভান্স থেকে বুঝাই না, আমি কি তাই করেছে কি, মানে আমি তো একটু বেসিক থেকেই চেষ্টা করলাম। আপনি বুঝতে সমস্যা হয়েছিল কি সামিউল? না স্যার, না স্যার, একদম বুঝতে ক্লিয়ার, মানে ওগুলো clear আবার না? মেমোরাইজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি সালমা, ক্লাস ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে। জি, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক। আমরা কিছুক্ষণ কথা বলছি, তারপর আমরা ক্লাসটি শেষ করছি, যেহেতু আমার একটা ক্লাস আছে 9টায়। কামরুল ইসলাম, সাকি, বিজয়। জি স্যার, একটা বিষয় কি, মানে ক্লাস 1 থেকে, মানে আমাদের ক্লাস 5 থেকে ন্যারেশন ছিল বলা চলে। অনার্স পর্যন্ত ন্যারেশন পড়েছি, আমার মনে পড়ে না কোনোদিন এইভাবে মানে ন্যারেশন শিখেছি। তাই মানে এ এটা কি পর্যন্ত খুব খারাপ ছিল? খুব খারাপ ছিল সাকি? না সাকি না, কামরুল। স্যার ওই সময় মানে মনে হতো না যে এত নিয়ম কিভাবে এগুলো আয়ত্ত করি। আজকে মনে হচ্ছে যে 10 মিনিটের ক্লাস, আপনি টোটাল ক্লাস করেছেন হ্যাঁ আজকে মানে 1 ঘন্টা খুব 1.5 একটা ঘন্টা। খুব একটা কিন্তু কঠিন জিনিস না 1.5 ঘন্টা। আমার ইউজুয়ালি অনেক টপিকে আছে 2 ঘন্টা প্লাস হয়ে যায়, বাট জি ন্যারেশনের স্যার, মতো একটা টপিক যেহেতু আগে শেষ হয়েছে, তার মানে টপিকটা সহজ জিনিস, খুব একটা জায়গা নাই এটার তো স্যার বোঝানোর উপরে। আর এই জি জায়গার স্যার, মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে, ওই যে আপনাদের একবার আমি শুনেছিলাম যে একজন বলছিলেন যে স্যার স্লাইডের যে ব্যাপারটা এখানে কিন্তু অনেক ব্যাপারে আর কি মানে কি বলে যে অনেক কিছু কিন্তু স্লাইডে থাকলে অনেক, দেখেন আমি যদি একটা একটা প্রশ্ন লেখা শুরু করতাম কতক্ষণ সময় আমার লাগতো। তো মানে আমি যদি লেখা শুরু করি, অনেক কিছু ছিল যে আমার স্লাইডে আছে, আমি আপনাকে হুট করে দেখিয়ে দিতে পারছি জিনিসটা। স্মার্ট ওয়ে অফ টিচিং যেটাকে বলা হয়, যে আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিতে পারছেন। আমি যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে সাজেশন দিয়েছি, ঝামেলার কোয়েশ্চেন সলভ করেছি, পাশাপাশি আপনার কি কিছু কনফিউজিং জিনিস নিয়ে আমি কনভারসেশন করতে পেরেছি, সবগুলোই কিন্তু হয়েছে। তো সেই জায়গার মধ্যে আপনারা একটু স্মার্ট হওয়ার চেষ্টা করবেন আর কি, ওভারঅল যাতে যেই অ্যাডভান্টেজ গুলো আছে সেই অ্যাডভান্টেজ গুলো আমরা প্রপারলি নিতে পারি। আপনাদের একটা টিচারের আমি কমপ্লেন আপনারা করেছিলেন আগে, যে কোনো একজন টিচার, আমি নাম বলবো না, আপনার তার ক্লাস আপনার ভালো লাগছিল না। তো সেই ব্যাপারটা আমি বলছি যে অনেক সময় কিন্তু গুছিয়ে অনেক সুন্দর করে পড়ানো যায়, এবং আপনারা হয়তোবা কারো একটা ক্লাসে অভ্যস্ত হয়ে গিয়েছেন, সেজন্য হয়তোবা চিন্তা করছেন যে না এই স্যারই আমাদের জন্য ভালো। অবশ্যই চাই রেসপেক্ট, আপনার অবশ্যই পার্সোনাল চয়েস আমি রেসপেক্ট করি, বাট স্টিল একটু বোঝানোর চেষ্টা করবেন বা একটু বোঝার চেষ্টা করবেন যে ক্লাসের মধ্যে সেই কাজটা কি আপনার মানে দুই ভাবে পড়ানো যায়। একটা হচ্ছে আমি আমার গভীরতা দেখাবো, যেই গভীরতা দেখাতে গেলে আপনার বিন্দু মাত্র উপকার হবে না, ট্রাস্ট মি, আপনার একটা ফোঁটা উপকার হবে না আমি যদি আমার গভীরতা দেখাই। বাট জি স্যার, আপনার গভীরতা আপনাকে বুঝে আপনাকে পড়ানোর মধ্যে আমার মানে গভীরতা দেখানো আসলে আমার কাছে খুব একটা মনে হয় না এটার মধ্যে ক্রেডিট আছে আর কি, ঠিক আছে। জি স্যার, আমি যেটা বলবো মানে টিচারের সার্থকতা ওইটাই, অবশ্যই যখন ছাত্ররা মানে উপকৃত হবে, আমি যেটা মনে করি। কিন্তু অবশ্যই অবশ্যই আমি অনেক জানি কিন্তু আসলে ছাত্রকে ওইভাবে বোঝাতে পারি না, কনভিন্স করতে পারি এক্স্যাক্টলি। না। তা আমি মনে করি ওই বোঝানোটা আসলে ছাত্র বান্ধব বোঝানো হলো না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার জ্ঞানী। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ কামরুল ইসলাম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা এরপরে কে বললেন? সজীব বললেন স্যার ভয়েসে কিছু বলবো না, নেট প্রবলেম, SMS এ বলি স্যার আমার জন্য আশীর্বাদ করবেন স্যার, আসলে আমি তেমন সুযোগ পাই না ক্লাস করার, আপনার ক্লাসগুলো পরবর্তীতে দেখে নেই, ভগবানের আশীর্বাদে আপনার আশীর্বাদে আগের থেকে অনেক ডেভেলপ করেছি, প্রণাম নিবেন স্যার। অনেক ধন্যবাদ সজীব, সজীব অনেক ধন্যবাদ আপনাকে। মানে এটাই আসলে আমার দিন শেষে এই 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 গর্বটা নিয়ে আসলে যেতে পারি যে আমার স্টুডেন্টরা আসলে অ্যাটলিস্ট আমার থেকে কোনো ফেক কিছু নেয় না, একেবারে মোটামুটি রিয়েলটাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। জি সাকি। অনির্বাণ বিজয়। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাকি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ, বলুন। স্যার আমি অনেক দিন যাবতই বিচ্ছিন্ন, পুরোপুরি বিচ্ছিন্ন বলা যাবে না, মানে যে এটা এমন ভাবে কানেক্ট হতে পারতেছি না, মানে আপনার কাছাকাছি যেতে পারতেছি না আমি, মানে আচ্ছা অনেক অসুস্থ ছিলাম মাঝখানে। আর ফ্যামিলি মানে যেহেতু বিয়ে হয়ে গেছে, সাংসারিক একটু চাপ ছিল, সব মিলে আর কি। স্বাভাবিক স্বাভাবিক। তো
ওইভাবে আমি দিতে পারতেছিলাম না অ্যাটেনশনটা। আমার সবচেয়ে পড়াশোনার প্রতি যতটুকু আমার ভয় না লাগে, আমার পড়াশোনা ভয় লাগতেছে না, মানে কারণ যেহেতু দেখতেছি বেসিক যা লাগে তা মনে হয় মিনিমাম হ্যাঁ আমার আছে। সক্রেটিস বলছে নো দাই সেলফ, যতটুকু নিজেকে জানি আর টিচারদের মানে কথা সক্রেটিস আরো শুনে একটা শুনে কথা আসছি। বলেছেন। সক্রেটিস আরো একটা কথা বলেছেন, আই নো নাথিং এক্সেপ্ট মাই ইগনোরেন্স। আমি যে জানি না সেটা ছাড়া আমি আর কিছু জানি না। যে যত হ্যাঁ কম এটা জানে সে তত নিজেকে মনে করে আমি প্রচুর জানি, যে যত বেশি জানে সে তত চুপ থাকে। সেটা তো হবেই না, আমরা তো বিন্দু কণাও জানি না আসলে জানা। তার মানে স্যার জানা মনে হয় সম্ভব। আমি মনোযোগ দিয়ে মনে হয় হ্যাঁ পারবো, কিন্তু সবচেয়ে আমার যেটা ভয়ের কারণ সেটা হচ্ছে আমি আপনার সাথে কানেক্ট হতে পারতেছি না, ওইভাবে আমি পড়াশোনা করতেছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার। না আমি কেন সেটা, স্যারের সামনে যেতে পারতেছি না। না না, ইটস ওকে, ইটস ওকে, এটা আপনি আমার মনে চেষ্টা হচ্ছে আমি করবেন। এখন থেকে মনোযোগ দেই, আমি কি স্যার পারবো না? সেটাই আপনার স্যার। যদি 3 মাস সময় থাকে, 3 মাস সময়ের মধ্যে আপনার নেক্সট 3 মাসে, ধরেন আপনি একবারে জিরো, এখন কোনো কিছু পারেন না, আপনি নেক্সট 3 মাসের মধ্যে একবারে বিসিএস এর প্রিপারেশন 100% নিয়ে তারপরে পরীক্ষা দেওয়া সম্ভব। আমি কিন্তু অনার্স থার্ড ইয়ার। কিন্তু এই 3 মাসের মধ্যে আপনার পড়ালেখাটা করতে হবে, মানে খুবই অস্বাভাবিক পড়ালেখা করতে হবে। আমি বলছি না যে এত ঘন্টা, কারণ ঘন্টার হিসেবটা আসলে অন্যরকম হিসেব হয়ে যায়, কেউ 3 ঘন্টায় করতে পারে, কেউ 30 ঘন্টায় করতে পারে। তো সবার হ্যাঁ অলরেডি কিন্তু করে না। মাকসুদ বলছেন যে খুবই সম্ভব, যেটা 3 মাসের মধ্যে একেবারে A to Z প্রিপারেশন নিয়ে যাওয়া। এবং তিনি ওই যে মাকসুদ আরেকটা কথা বলছেন যে যাদের টাইম মেনটেন করতে সমস্যা হয় সকালে ঘুম থেকে 6টার সময় ওঠা উচিত। মাকসুদ এই কথাটা অনেক সত্য একটা কথা বলছেন, বাট আনফরচুনেটলি আমিও এটা পারিনি। আমি মানে সকালে উঠে রাতে পড়তে পারি, কিন্তু সকালে উঠে না পড়াটা কেন জানি আমার হয় না কখনো। বাট আর এটা আমার যারা করতে একই পারেন, এটা যারা করতে পারেন খুবই উপকার, হেলদি একটা লাইফ লিড করা যায় সকালে ঘুম থেকে উঠে। আর এরপরে ওই যে ফজরের পরে অনেক বেশি ভালো হয়, ফজরের পরে আলী বলছেন, এটাও সত্য কথা যে আপনার মাইন্ড থাকে তখন। রবীন্দ্রনাথ তো ঠাকুর স্যার, কিন্তু এত কিছু লিখেছেন ফজরের পরেই, মানে উনি কিন্তু শেষ রাতে লিখতেন সবকিছু। ঠিক আছে। আমার মাঝরাতে লিখতে ভালো লাগে, আমি টুকটাক লিখি কিন্তু আচ্ছা মাঝরাতে আচ্ছা। ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে না মাঝরাতে। না, সেটা অবশ্যই আপনার আস্তে আস্তে হয়ে আমি যাবে। টেলিগ্রাম এই লিঙ্কে কিন্তু আমি অ্যাড না, এর আগে অ্যাড ছিলাম, তারপর ফোন চেঞ্জ করার পর আর অ্যাড হতে পারতেছি না। ওই যে লাস্টে 40 এই ডিজিটে ফোন দিলে ওনারা কানেক্ট হয় না, ওনারা তাহলে কি আমি কোথায় ওনারা কি আপনার ইয়ে করছে আর কি, যে আপনার ফোন ধরতে পারছে না এমন কিছু? মানে আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, তারা সিনই করে না। কবে কবে নক দিয়েছেন? নক দিয়েছি এই তো হলো 2-3 দিন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের সার্ভিস ডিপার্টমেন্টটা একটু ভালনারেবল সিচুয়েশনে আছে আর কি। আমাদের সার্ভিসের একজন স্যার, আমি জানি না আপনাদেরকে বলেছি কিনা, আমাদের সার্ভিসের একজন স্যার আছেন তানভীর ভাই, মানে তিনি তার ওয়াইফ আনফরচুনেটলি মারা গিয়েছেন, গত 3-4 দিন আগে মারা গিয়েছেন ডেঙ্গু রোগে। এবং তার বেবিও সাথে, মানে ভাবি কনসিভ করা ছিলেন। তো সেই জায়গায় ভাবিও আল্লাহর রহমত, মানে আল্লাহ নিয়ে গিয়েছেন ভাবিকে, এবং বেবিটাও আসলে নেই। তো ওই তানভীর ভাই, আপনারা অনেকেই চিনেন তানভীর ভাইকে। তো তার আসলে তিনি হঠাৎ করে, মানে এরকম একটা ইনসিডেন্টের পরে আসলে আমরা, মানে রুটিন গুলো একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে আর কি, এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেই জন্য হয়তো সার্ভিস ডিপার্টমেন্টটা তানভীর ভাই খেয়াল করে। তো সেই জন্য হয়তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হয়তো বা 2-1 দিনের মধ্যে ইয়ে হবে, বাট আপনারা আপনি 2-1 দিন পরে আবার ফোন করেন, আশা করছি যে এটা আপনাকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে সাকি? আচ্ছা স্যার, আমি পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবেন, পারবেন না কেন, কি বলেন? আপনি এই যে মাকসুদকে আমি জিজ্ঞাসা করেন, কিছুদিন মাকসুদ, তো আমি ওইভাবে দেখে থাকতে পারি নাই মাকসুদ শুরু একটু হ্যান্ড থেকেই। রেজ করেন তো। আচ্ছা স্যার, ধন্যবাদ, আসসালামু আচ্ছা আলাইকুম। অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। মাকসুদ একটু হ্যান্ড রেজ করবেন। জি স্যার মাকসুদ বলুন। বলেন, জি স্যার। কতদিনে বিসিএস এর প্রিপারেশন একবারে ভালো করে নেওয়া সম্ভব যদি আপনি বোঝেন জার্নিটা? স্যার আমার মতে 3 মাস যথেষ্ট একটা সময় তিন স্যার। মাস যথেষ্ট সময় না? যথেষ্ট সময় যদি একদম আপনি জার্নি সম্ভব বোঝেন। স্যার। আর যদি এর চাইতে বেশি টাইম নেওয়া হয়, কেউ যদি নিয়ে শেষ করতে চায়, তাহলে তার প্রথমত হলো বিরক্তি চলে আসবে স্যার, কেননা আগে বোঝা উচিত। থেকে তিন বোঝা উচিত। মাস যথেষ্ট একটা সময় স্যার। যথেষ্ট সময়। আর তাছাড়া 3 মাসের মধ্যে আপনি যখন একটা জার্নিতে আসলে বুঝতে পারছেন, এটা হয় কি যে ওই যে 3 মাসটা কখন, যখন আপনি ধরে ফেলেছেন তখন। জি ধরে না স্যার। ফেললে কিন্তু মাকসুদ 3 মাস, অনেক, মানে 3 মাস আপনার থাকে না, এক সাবজেক্ট বুঝতে বুঝতেই চলে যাবে, এরকম কিন্তু হয়। 4-5টা জি মিলিয়ে জি পড়ছি, আমি নিজেও যখন দেখেছি যে আমার প্রথম 3-4 মাস কিন্তু এমনিই গিয়েছে, যে আপনার কি পড়ছি, খুব পড়ছি, কিন্তু কি পড়ছি কই যাচ্ছে কিছু করতাম, মানে কিছু বুঝতামই না।
তো আস্তে আস্তে পরবর্তীতে যখন নিজে একটু বসে অ্যানালাইসিস করলাম, জিনিসগুলো যখন সামনে আসলো যে না এভাবে তো আসলে হচ্ছে না, এভাবে হয় না। তো তার মানে কি একটা আসলে একটা আস্তে আস্তে আমাদের কনফিডেন্স। কাছে আগে এটাই মনে হতো যে সম্ভব না, কিন্তু হুম। স্যার যখন থেকে আপনাকে পাইছিলাম স্যার, তখন থেকে মনে হচ্ছে যে আসলে অসম্ভব কিছু না, না এটা অসম্ভব সম্ভব। না অবশ্যই, বাট আমি যেটা চেষ্টা করেছি কি সেটা হচ্ছে আপনাদের কাছে পুরো বইটা খুলে দেওয়ার জন্য, যে এটা আসলে বইটা, এই বইটা পড়তে হবে আপনাদের কাছে। এখন আপনারা যখন ইয়ে করছেন মানে প্রিপারেশন যখন নিচ্ছেন, তখন আমরা অনেকেই আছেন যে এখন অ্যাসাইনমেন্ট টেস্টটা করেননি, বা তারা কি মনে করছেন আমি জানি না, তারা হয়তো বা খুব মনে করছেন যে মানে আমার সাথে এটা হয়েছে আপনাকে পাওয়ার পর এখন মনে হয় কিছু পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফারজানা। তো যেটা বলছিলাম যে যখন আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন একটা জিনিস, তখন যদি ওইভাবে ফোকাসটা না থাকেন তাহলে কিন্তু অনেক সময়ও এটা লাগতে পারে। আর বইটা খুলে দেওয়ার মানে কি, আপনারা যারা অনেকে করেননি মানে সেই জিনিসটা হচ্ছে কি তারা কেন করেননি আমি জানি না, হয়তোবা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য আপনারা ওয়েট করছেন। আর যে এক্সপেরিয়েন্স যেটা বলে বা থিওরি যেটা বলে বা লজিক যেটা বলে, সেটা কিন্তু আপনারা এর পরেরটার মধ্যেও সিনসিয়ার থাকবেন না, কারণ যারা ওয়ান্স এ সিনসিয়ার অলওয়েজ এ সিনসিয়ার। তার মানে আপনারা পরবর্তীটায় কতটুকু সিনসিয়ার থাকবেন আপনারা নিজেকে একটু কোয়েশ্চেন করে দেখবেন যে আমি কি এর পরবর্তীটা ঠিক করে দিব। তো সেজন্য যদি দেন অবশ্যই ভালো করে দিবেন এরপরের যে সিকোয়েন্স গুলো আছে। আর যেটা বলছিলাম যে আপনি বইটা যদি না জানেন যে কোনটা আপনার পড়তে হবে, তাহলে কিন্তু সময় বেশি লাগবে বা আপনার মানে গাইড থাকবে না ওই রকম। তো সেই জন্য অবশ্যই আপনার একটু, আচ্ছা ধন্যবাদ আপনাকে স্যার, ওয়েলকাম মোস্তফা। অবশ্যই কোনটা কোন জায়গা থেকে পড়তে হবে তা বুঝতে পেরেছি। অবশ্যই মানে এটাই আসলে দিনের শেষে আমার একটা জিনিস। আর এই জায়গা থেকে আমি কিন্তু খুব বিশ্বাস করি আপনাদের মধ্যে কয়েকজনের খুবই পটেনশিয়াল আছে, এবং আমি সেটা বিশ্বাস করি। আমার এই বিশ্বাসটাকে কখনো ভাঙবেন না, পড়ালেখা করবেন, নিজের সাথে তো চিট করবেনই না। আর দিনের শেষে আমি আপনাদের উপরে ভরসা করি, এখান থেকে আপনারা পারবেন অনেকে আমি জানি, এবং সেই বিশ্বাসটা রাখবেন। ঠিক আছে জি। শরীফ বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভালো আছেন? জি স্যার, আমি আসলে বাইরে ছিলাম, আমার ফোনটা পকেটে ছিল, আমি যে ক্লাসের মধ্যে আছি এটা জানি না। আচ্ছা আচ্ছা। মানে তখনই আমি মানে কথা বলার পরে আমি কেটে বাবাই পকেটে ঢুকাই ফেলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো স্যার আমি বাসায় ঢোকার পরবর্তীতে যেহেতু কথা চলতেছে এই জন্য হাত তুললাম যে কয়েকটা কথা বলা দরকার। শিওর। তো ইংলিশটা নিয়ে আমার এমনিতে আদারওয়াইজ এই যে কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমার এখন মিড টাইম পরীক্ষা চলতেছে, যার কারণে একটু চাপের মধ্যে থাকি। তো এর ভিতরে আমার মনে হয় সিলেবাসের যখন আমার অ্যাসাইনমেন্টের টেস্টটা ফার্স্টের দিকে শুরুতে দেওয়া হয় এবং আমার যদি পরীক্ষা না থাকে, একদিন গ্যাপ থাকে, একদিন পর পর গ্যাপ থাকে এরকম, তো একদিন আমি মানে আমি গত সিলেবাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল বাংলাদেশ বিষয় বোর্ডে, এটা আমি 1.5 দিনে শেষ করে ফেলছিলাম। মানে একটা রাত রাখছিল, এর পরের দিন এই জোহরের নামাজ পর্যন্ত, মানে এট এ টাইম এখানে ঘুমানো হয় নাই। তো আমার মানে টার্গেট ছিল যে আমি শেষ করে, কারণ আমার যেহেতু মিড টার্ম পরীক্ষা চলতেছে আমি লাস্টের দিকে রিভাইজ দিয়েও খালি পরীক্ষাটা দিব, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে এই মানে হয়ে ওঠে নাই আর কি, যে দুইটা সাবজেক্ট নিয়ে পড়ে আছি। তো ইংলিশটা আমাদের খুবই একটু সমস্যার মধ্যে আছি, যে ইংলিশটা বারবার চাচ্ছিলাম যে বেশি সময় দিব, কিন্তু হয়ে উঠতেছে না এখন। আপনার মিড টার্ম কবে শেষ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা আমি একটা কথা বলে নিই, আপনারা এখন আমি একান্তই যাদের কোনো সমস্যা আছে তাদের সাথে কথা বলছি। আপনারা যারা নামাজ পড়বেন বা যে কোনো কিছু থাকে না যে প্রায়োরিটিস থাকে, অবশ্যই আপনারা লিভ নিতে পারেন। আমি জাস্ট কথা বলছি আর কি আপনাদের সাথে, মানে যে কোনো বিষয় নিয়ে। কি বলুন। জি স্যার, তো এখান থেকে আমার পরীক্ষা শেষ হবে 7 তারিখ। আচ্ছা আচ্ছা, 7 তারিখে খুব দেরি নাই, আপনি তারপরে ভালো করে পড়ালেখা শুরু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, 7 তারিখ শেষ হবে। আর এই যে শেষ রাত্রে যে পড়াটা, মানে আমি এই অ্যাসাইনমেন্ট টেস্টের মানে ফার্স্টের দিকে আমি পড়তাম না, শেষ রাইতে কারণ উঠতে পারতাম না আপনার মতনই। এখন রুটিন অনুযায়ী আমি 4:50 মানে কেমন যেন আমাকে উঠাই দেয়, আমি 12টা 1টার দিকে ঘুমালেও আমি 4:50 মানে জেগে যাই, এবং আজানেও পরে 4:50। মানে আমাদের চট্টগ্রামে আজান পরে 4:50, একবারে সেম হুবহু। তো এখন দেখতেছি এই শুধু খালি ইংলিশটা একটু সমস্যা, মানে আমি যখনই পড়তে যাই ইংলিশ তখনই আমার মানে সময়টা একটু বেশি যাচ্ছে। সময় এটা শরীফ, আমরা তো ইংরেজ না, মাতৃভাষা তো ইংরেজি না। এবং আমি অ্যাটলিস্ট 9-10 এর ফুল ইংলিশে পড়াইছি, ঠিক আছে, জাস্ট এখানে কম্পেয়ার করতে পারতেছি না, মানে গ্রামার বিষয়টা আমি অথচ ক্লাস নিচ্ছি, কিন্তু এখানে মানে আমাদের চাকরির জন্য যে প্রিপারেশনটা আর আমাদের যে আমি যে মানে গ্রামারটা পড়ে আসছি এবং মানে বাচ্চাদের পড়াচ্ছি, একটু একটু কনফিউশন পড়ে যাচ্ছি, ঠিক আছে। তো বারবার আবার আমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই আপনার রিডিং এর ক্ষেত্রে, ইংলিশ রিডিং এর ক্ষেত্রে ভোকাবুলারি খুবই নলেজ আমার, ঠিক আছে। তো এটার জন্য কিভাবে কি করব, একটু বাড়ানোর প্রসেসটা কিভাবে করা যায়।
আপনি আর এমনিতে আমার ক্লাস বুঝতে পারছেন শরীফ? ক্লাস তো বুঝতে পারছেন না? ক্লাসের সমস্যা আজকে হচ্ছে না? ক্লাস ক্লাস তো স্যার অ্যাডজাস্ট করি নাই, আজকে ক্লাস তো করি নাই, মানে এমনিতে আমি আগে পরে ক্লাস? ক্লাসে আসছি যে এটা জানি নাই। আমি আচ্ছা ফার্স্ট থেকে যখন কথা বলছি তখনই ফোন পকেটে ঢুকাই ফেলছিলাম। আচ্ছা আচ্ছা তো এরপর আমি তখন বাহিরে ছিলাম, তখন আমি ওই যে সবজি কেনার জন্য গেছিলাম আর কি বাহিরে। আচ্ছা আচ্ছা তো অনেকটা দূরে, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই- তো আমি ক্লাস শুনি নাই, তো বাসায় ঢুকে দেখি যে আমি মোবাইল হাতে নিছি, হাতে নিয়ে দেখি যে মানে চলতেছে, ক্লাস চলতেছে। আচ্ছা ওই আর কি, এগুলো হ্যাঁ হ্যাঁ মানে ইয়ে করলাম যাক, মানে কথা বলার জন্য। এর আগে পরে ক্লাস মানে আপনি ইংরেজি তো বুঝতে পারছেন, গ্রামাটিক্যাল সিকোয়েন্স জি তো জি আপনি জি বুঝতে জি, পারছেন না? অবশ্যই অবশ্যই। এর আগে যে তাহলে মানে আমি প্র্যাকটিস যে করতে রেকর্ড হবে। ক্লাস গুলো করতেছি এগুলো মোটামুটি অবশ্যই বুঝতেছি, বাট আমার ভোকাবুলারি খুবই একটা সমস্যা দেখা ভোকাবুলারি যাচ্ছে। যে শরীফ, আমি তো বলি প্রায় সময় আপনি একটু পত্রিকা পড়বেন, ইংরেজি একটু ডেইলি স্টার পড়বেন, হ্যাঁ একটু ডেইলি ডেইলি স্টার স্টার, পড়বেন, আচ্ছা আচ্ছা। একটু ডেইলি স্টার পত্রিকার পুরো পত্রিকা পড়তে হবে না, আপনি একটু এডিটোরিয়াল পড়ে শুধু অভ্যাস করেন। এই যে রিডিং বললেন, রিডিং এর ব্যাপারটা পড়তে পড়তেই অভ্যাসটা আপনার ক্রিয়েট হবে। স্যার আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন আমার, যে আমি লাস্টের দিকে যেগুলো এখন এই আমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়েছে 19, 20, 21, 22 এগুলো শেষ করলাম, কিন্তু এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে অহেতুক প্রশ্ন। মানে অহেতুক বলতে এই যে মানে মুদ্রার নাম কি, এর নাম কি, যেমন এরকম একটা প্রশ্ন পাইছি যে আমাদের মানে এই কি জানো পাখির নাম কি, জাতীয় পাখির নাম কি, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, এরকম প্রশ্ন হয়েছে। পশুর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার, এবং বিভিন্ন এই যে আমার মনে হচ্ছিল যে আপনার বাংলাদেশের সম্পর্কে আরো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমাদের এগুলো লাগতেছে না। মানে মুদ্রার নাম মানে ওই দেশের টাকা প্রচলিত কি একটু নাম ছিল, অ্যানালাইসিস করে প্রেসিডেন্টের নাম পড়লে কি। অনেক পড়া কমে যায়, অনেক পড়া কমে যায় একটু অ্যানালাইসিস করে পড়লে। জি জি, এখন দেখতেছি যে যেমন মানে আমাদের আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো মানে কয়েকদিন আমার তো আগে list দেখে কয়েকদিন আপনাদের যে টপিক এখন ওই যে কি জানো, বাংলাদেশের নাম দিয়ে কোন কোন জায়গার মধ্যে কি কি আছে, ওই জায়গার মধ্যে বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়াতে আছে, এটা ছাড়া আর কোনো কিছুই আসে না। আমি আর এতগুলো কিছু দরকার আছে আমার পড়ার? তো এরকম আর ওই কি, উপরে দিয়ে আর কি মানে দেখলাম আর যেটা কি। তো আসে সেটাই তো পড়বো। এখন আর যেটা আসে বিশেষ করে সেটা কেন তারা বারে বারে দেয় এটা আমার আইডিয়া নাই। মানে যদি আমাকে বলেন যে স্যার আপনি প্রশ্ন করেন, আমি এমনও প্রশ্ন করতে পারবো যে আমি ছাড়া আর কেউ এটার অ্যান্সার পারবে না, এরকম প্রশ্ন করা সম্ভব, কিন্তু এটা তাদের টার্গেট না, তারা কমনের মধ্যেই রাখে। ঠিক আছে? স্যার, আমাদের এখন যে ইংলিশটা এখন প্রিভিয়াস কোয়েশনে 22, 21, 23 যেগুলো আমি পড়লাম এখানে বেশিরভাগই দেখলাম সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম মানে বেশিরভাগই। কতগুলো আছে সিনোনিম অ্যান্টোনিম? আমার মনে হয় এই 19 সবটা, 19, 20, 21 পুরো মানে দুইটার মধ্যে নিয়ে দেখছি বেশিরভাগই সিনোনিম অ্যান্টোনিম। প্রশ্নটা বেশিরভাগ সাধারণত বলতে কি আপনার ব্যাংকের পরীক্ষা ছিল ওগুলো? 22, 20, 21 এটা হচ্ছে আপনার, স্যার এক মিনিট আমার তো জব সলিউশন কাজ করতে। থ্যাংক ইউ ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। স্যার প্যাসেজেও আসছে, দেখা যায় 36 নম্বর কোশ্চেন প্যাসেজেও আসছে এরকম। ওগুলো আহ, ওগুলো আলাদা হিসাব, ওগুলো আপনার এটা কোন কোন মানে 20তম বিসিএস এ দেখা যাচ্ছে 1998 প্রিলিমিনারি টেস্ট এটা। হ্যাঁ হ্যাঁ, না এখানে ভোকাবুলারির যে ব্যাপারটা আমি আপনাকে বলি, ভোকাবুলারির যে ব্যাপারটা জি জি কতিপয় আপনাকে আমি যদি এখন বলি যে আপনি প্রতিদিন ভোকাবুলারি পড়বেন, এটা আসলে ডিজার্ভ করে না এই টাইমটা। ভোকাবুলারি থেকে স্যার। আপনি যদি রিডিং পড়েন, ওই জায়গায় অর্থ বোঝেন, তাহলে সেটা ডিজার্ভ করে। আপনি যদি সেন্টেন্সের অর্থ বোঝেন তাহলে সেটা ডিজার্ভ করে। শুধু ভোকাবুলারির জন্য আলাদা এই যে ওয়ার্ড আপনি মুখস্থ করবেন, সেটা আসলে ভোকাবুলারি এতটা টাইম ডিজার্ভ করে না। এখন আমার কাছে ভোকাবুলারি হচ্ছে অদ্ভুত ইংরেজি শব্দগুলো। এখন আপনার কাছে ভোকাবুলারি যদি আপনার কাছে মনে হয় যে ধরেন আপনি যে কোনো একটা সিম্পল ইংরেজি পাচ্ছেন না, সেটার ভোকাবুলারি যদি আপনার কাছে মনে হয় যে এটাও ভোকাবুলারি, এটা আসলে ভোকাবুলারি না, এটা হচ্ছে রিডিং হ্যাবিট। যে আপনি রিডিং হ্যাবিট যদি আপনার থাকে, অনেক কিছুই কিন্তু আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। ঠিক আছে? একটু রিডিং হ্যাবিট করবেন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে স্যার। ঠিক আছে শরীফ, এটাই তাহলে কথা যে আপনি একটু রিডিং হ্যাবিট করবেন। এভাবে সেন্টেন্স মানে ওয়ার্ড মুখস্থ করে না ভোকাবুলারি খুব একটা ভালো না। আপনি ধরেন মুখস্থ করলেন, আমি এমনও মানুষকে চিনি যে 1.5, 2, 3 হাজার 4 হাজার ভোকাবুলারি মুখস্থ করেছে, আলটিমেটলি 2 মাস পরে তার হয়তোবা 300-তে নেমে এসেছে, 4 মাস পরে তার হয়তোবা 100-তে নেমে এসেছে, 6 মাস পরে তার হয়তোবা 50-এ নেমে এসেছে। এরকম ওয়ার্ড মুখস্থ রাখতে হলে চর্চা করতে হয়। সেটা একমাত্রই তখন সম্ভব যখন আপনি এটার প্রতি ইন্টারেস্ট থাকবে। এখন ইন্টারেস্ট না নিয়ে, আপনার ইন্টারেস্ট অবশ্যই থাকতে পারে, ইন্টারেস্ট নিয়ে আপনি পড়তেই পারেন, কিন্তু যদি আপনি ওই যে মাকসুদও 4,000 4,500 মতো ভোকাবুলারি মাশাআল্লাহ মাকসুদ পারে, তো এটা কিন্তু চর্চার মধ্যে যদি না থাকে তাহলে মানে এটা আসলে খুব ঝামেলা হয়ে যায়। তো
তো এই জন্য চর্চা স্যার করতে হলে পড়তে হবে, রিডিং। ঠিক আছে, স্যার ঠিক আছে জি স্যার মানসুর, শরীফ ভালো থাকবেন। আচ্ছা, আলামিন মোল্লা, বিজয় অনির্বাণ, অনির্বাণ বিজয়। স্যার লাস্ট, হ্যাঁ আমার ক্লাস জি আছে, স্যার, আসসালামু আলাইকুম। শেষ করতে হবে। জি স্যার বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মধ্যে সবসময় হতাশা কাজ করে স্যার। আমি মানে সব সময় ভাবি, মানে স্যার আমি ইংলিশ অঙ্ক খুব ভালো বুঝি স্যার, বুঝাইলে স্যার আপনার প্রত্যেকটি ক্লাস আমি বুঝি, মানে কোনো ক্লাসে এমন হয় নাই যে আমি বুঝি নাই, অনেক ভালো লাগে। তবে স্যার আমার মধ্যে হতাশা কাজ করে যে আমি স্যার একটা কাজ করে যে আমি ন্যাশনাল স্টুডেন্ট, ওইটা কাজ করে। আরেকটা হচ্ছে স্যার আমি ভোকাবুলারিতে খুব উইক স্যার। কিন্তু স্যার আমি গ্রামারে আপনি বুঝাইলে অনেক বুঝি স্যার, মানে এমন বাদ নাই যে আমি বুঝিনি, বুঝি। যেমন ইংলিশে স্ট্রাকচারের ক্লাস, আরে গণিতে স্ট্রাকচারের ক্লাস, এগুলা স্যার মানে আমি বুঝি স্যার। কিন্তু স্যার আমার মধ্যে হতাশা কাজ করে, ওই হতাশা স্যার আমার পড়তে খুব বাধা দেয় আর কি স্যার। হতাশার ব্যাপারটা আসলে কি হয়, ওই যে আহ, আপনার কাছে মনে হয় খুব আপনি চিন্তা করেন কালকের দিনটায় কি হবে, আপনি আসলে পারবেন কিনা, বা হয়তোবা পাস্ট নিয়ে স্যার চিন্তা আমার করেন। মধ্যে ওইটাই যে স্যার, যে পাবলিকের স্টুডেন্টরা এত করতেছে, হেরায় মানে এটাতে ঝরে যাচ্ছে, আমি এখানে কি এইটা নিয়ে স্যার বেশি আমি আপনাদের ইয়া টিচার করি যিনি, স্যার। আপনাদের মেন্টর, আপনাদের যিনি জাহিদ স্যার, আপনাদের সজল স্যার, যাই বলেন না কেন, তিনি প্রাইভেটের স্টুডেন্ট। তার আশেপাশের, আমি যখন বিসিএস এর কথা বলেছি, আমার আশেপাশের স্টুডেন্টরা বলতো কি কি দিবি, কি পিসি, কি কি, ওরা উচ্চারণই করতে পারতো না বিসিএস। আমাদের এখানে যারা আছেন ম্যাক্সিমাম ও লেভেলস এ লেভেলস করা থাকে স্টুডেন্টরা। তো ইভেন আপনার যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যে তার মেয়ে থেকে শুরু করে মানে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট মানুষ আর কি, এমপি মন্ত্রীর ছেলেপেলেরা এখানে পড়ে। এদের আসলে এখানে দেশে থাকার কোনো ইন্টেনশনই নাই, এবং তারা এখানে ভর্তি হয়ে পড়ালেখা করে টুকটাক, তারপরে মানে তাদের লাইফই বাইরে কেন্দ্রিক। তো সেই জায়গা থেকে আমি নর্থ সাউথে পড়েছি, নর্থ সাউথে পড়ে আমি দেশে থাকার প্ল্যান করেছি। যদিও প্ল্যান হয়তোবা প্রথমেই ছিল না, পরবর্তীতে যে কোনো একটা কারণে করেছি। তো এই যে ব্যাপারটা আসলে হয় কি, যে আপনি কোনটা করবেন সেটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে আর কি। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যদি আপনি বিসিএস ক্যাডার হয় না, এরকম কি আপনি দেখাতে পারবেন যে হয় না? কত হয়, ইনফ্যাক্ট প্রাইভেটের থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বহুত বেশি হয়। কারণ কি জানেন, প্রাইভেটে যেমন আমি আপনাদেরকে আমার ভাইবা এক্সপিরিয়েন্স বলেছি, যে আমার ভাইবাতে আপনার প্রায় 20 মিনিট সময়ের মধ্যে 10 মিনিটের উপরে তিনি নর্থ সাউথ নিয়ে পেঁচিয়েছেন আমাকে। আমার নর্থ সাউথে বিবিএ করা, ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করা। তো ওনাদের কাছে একটা ধারণা থাকে, বদ্ধমূল ধারণা, যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা প্রাইভেটে, মানে যেসব এ ক্যাটাগরির প্রাইভেট আছে ফার্স্টের দিকের, তো তারা কিন্তু মানে তাদের মানে তারা হয়তোবা তারা অনেক টাকা পয়সা দিয়ে পড়ালেখা করেন, তারা হয়তোবা রিয়েল লাইফ নলেজ জানেন না। এটা সত্য যে রিয়েল লাইফের অনেক কিছু জানেন না, আমিও জানি না ইনফ্যাক্ট। বাট যে এখানে পড়ালেখার যে কোয়ালিটি বা পড়ালেখার যে সেটা আসলে আমি বলবো যে যারা পড়েননি তারা আসলে মোটেই জানতে পারবেন না, তারা আসলে মোটেই টের পাবেন না যে এই জায়গার মধ্যে কি পড়ানো হয়। এবং আমি যা আজকের সজল, যা আজকের জাহিদ, যাই বলেন না কেন, আমার নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাকে 90% তৈরি করেছে, ঢাকা ইউনিভার্সিটি আমাকে 10%ও তৈরি করেনি, আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি তৈরি করেছিল। তো সেজন্য স্যার বলছি আরেকটা যে, কথা হচ্ছে স্যার, জি, বলুন। আমার মধ্যে যে মানে স্যার অনেক সময় জিদ কাজ করে পড়ার, তখন পড়া পরে যখন এটা আবার রিভাইজ দিই, আবার নতুন লাগে থ্যাংক স্যার, ইউ। তখন আরো হতাশা কাজ করে স্যার। না না, ইটস ওকে, এটা এটা আসলে এটা দুনিয়া সবারই হয়। আপনি একটু প্র্যাকটিসের মধ্যে থাকবেন, এত কিছু চিন্তা করবেন না, একটু প্র্যাকটিসের মধ্যে থাকবেন, ঠিক আছে? আর মাকসুদ আরেকটা জি কথা স্যার। বলেছে, দেখেন মাকসুদ সাহেবের হতাশা থাকবে না, আপনার হতাশার থেকে মাকসুদ সাহেবের হতাশা আরো বেশি। ওই যে স্যার এটাও বলে দিন, উনি একটু আগে বলেছিল কি, যে স্যার 4,500 কিন্তু আমি ওয়ার্ড পারি, কমেন্ট করেছিলেন। এবং তারপরে তিনি বলছেন যে স্যার এটাও বলে দিন যে এখন আমার সবগুলো মনে নাই, নইলে সবাই মনে করবে মাকসুদ অনেক ভোকাবুলারি জানে। তার মানে কি, 4,500 ভোকাবুলারি যিনি পারেন, তার যদি সবগুলো মনে না থাকে, তার কত বড় হতাশা থাকার কথা বলেন। তো এই জাতীয় জিনিসগুলো জি সবার স্যার। মধ্যেই কাজ করে, কথা হচ্ছে আপনি কিভাবে সেটাতে রিয়াক্ট করছেন। আমি বলবো না যে আমি রিয়াক্ট করি না, আমিও রিয়াক্ট করি, বাট স্টিল ওইটাকে মিনিমাইজ করার চেষ্টাটা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। বি স্মার্ট, বি স্ট্রং, বি আপনার কি বলে হাম্বল টু এনিওয়ান। মানে দুনিয়াটা আসলে কি, যে খুব যদি আপনি কমপ্লিকেটেড বানান, খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, বাট খুব যদি সহজ ভাবে নেন না, খুশি বা হ্যাপিনেস হচ্ছে একটা প্র্যাকটিস আলামিন। হ্যাপিনেস হচ্ছে একটা প্র্যাকটিস। জি আপনি স্যার। দুনিয়াতে এমন, আপনার কাছে মনে হতে পারে, আমার কাছে এমন মনে হতে পারে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গিয়ে অনেক শান্তি পাবো, অনেক খুশি থাকবো, অনেক হ্যাপি থাকবো। আলটিমেটলি আমি জানি না তখন কি হবে, যদি হই আল্লাহ দেয়, বা যদি না হই তাও আমি জানি না। তো আমি কিন্তু হ্যাপি থাকার প্র্যাকটিসটা প্রতিনিয়ত যদি করি না, আমি বিসিএস ক্যাডার না, আমি যদি
যাই করি না কেন আমি ওই জায়গায় হ্যাপি আছি। এটা প্র্যাকটিস, আমি চেষ্টা করছি আমি হ্যাপি থাকার, আমার মুখে হাসি আছে, আমি প্র্যাকটিস করছি, আমি ভালো আছি, এটা হচ্ছে কথা। তো সেই জন্য চিন্তা জি করবেন স্যার, অনেক সবসময়। সময় নিজে ফিল করি স্যার, যে এক্স্যাক্টলি। স্যার ফিল করি, যেমন স্যার আমি যে এই পর্যায়ে আসছি স্যার, আমি অনেক স্ট্রাগল করে এসেছি স্যার। ওইটাই অবশ্যই ভাবি যে আমি তো ওই সময় না করলে হয়তো আমি এই পর্যায়ে হয়তো অনার্সই পড়তে পারতাম না। অবশ্যই ওইটাও ফিল অবশ্যই করি যে হয়তো আমি একটু স্ট্রাগল করলে হয়তো সামনের দিকে হয়তো যেতে পারবো, ইনশাআল্লাহ এটাও ভাবি স্যার। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই। জি আর স্যার, একটা জিনিস লাস্ট একটা অ্যাডভাইস দিবেন স্যার, ভোকাবুলারি কিভাবে আমি স্ট্রং করবো স্যার? আমি খুবই উইক ভোকাবুলারিতে স্যার। পেপার পড়বেন, পেপারে এডিটোরিয়ালটা একটু পড়বেন, ঠিক আছে? পেপারে একটু এডিটোরিয়ালটা পড়বেন, যে শব্দগুলো নতুন পাবেন ওগুলো ডিকশনারি থেকে আপনার মোবাইল থেকে আপনি একটু দেখে নিবেন, দেখে নিয়ে তারপরে সেটার জি একবার স্যার। সেন্টেন্স সহ বাংলা অর্থ সহ লিখে রাখবেন। এবং সেই সেন্টেন্স গুলো লিখতে লিখতে না একটা সময় আপনি দেখবেন অনেক অর্থ জানেন, আপনি অনেক শব্দ জানেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার একটু ইংলিশে যে কোনো একটা নিউজ বা যে কোনো একটা কিছু ইংরেজিতে শোনার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে লিসেনিংটাও ক্লিয়ার হয়ে যাবে, কোন শব্দের পরে কোনটার যে কি মিনিং হয় এটা একটু লিসেনিং এর সাথে সাথেও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে আলামিন? জি স্যার। ঠিক আছে জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। আমার নেক্সট ক্লাসটা আসলে খুব কম সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে, সেজন্য আসলে খুব একটা বেশি স্যার টেলিগ্রাম আমরা অনুবাদ পোস্ট করে থাকি। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে সবসময় অনুবাদ পোস্ট করে থাকেন মাশাআল্লাহ, ওই যে মাকসুদ তো করেই থাকেন, সেটা আমিও জানি। তো যেটা বলছিলাম যে আজকে এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর একটু পড়ালেখা করবেন, পড়ালেখার ভেতরে থাকবেন ইনশাআল্লাহ। কোনো মানে দুনিয়াতে না পারার মতো কোনো কিছু নাই, যদি কোনো মানুষ সেটা পারে তাহলে আপনিও পারবেন, আমিও পারবো। আর যদি কোনো মানুষ সেটা না পারে তাহলে সেটা সুপার ন্যাচারাল, তো দুনিয়ার সুপার ন্যাচারাল হিসাব করে লাভ নেই। আর তকদির একটা ব্যাপার আছে, তকদির, ভাগ্য, এই জিনিসটা না অনেক বড় একটা জিনিস। আর তকদির কিন্তু আবার বলা হয় যে দোয়ার মাধ্যমে চেঞ্জ করা যায়, মানুষের ভাগ্য পরিবর্তন মানুষ তার দোয়ার মাধ্যমে করতে পারে, সেজন্য একটু চেষ্টা করবেন। আম, আমি যেটা পারি না সেটা তাও আমি বলছি, যদিও খুব একটা উচিত না যে নিজে না করে মানুষকে উপদেশ দেয়া, বাট স্টিল বলছি যে যে যেই ধর্মেই আছেন না কেন সৃষ্টিকর্তাকে ডাকার চেষ্টা করবেন। মানে এটা আসলে নিজেকে ভালো রাখে, আমি দেখেছি নিজেকে ভালো রাখে। ঠিক আছে, আজকে তাহলে রেকর্ড নিয়ে কিছু বলতেন? কোন রেকর্ড কামরুল, কোন রেকর্ড? স্যার এটা ক্লাস রেকর্ড আর কি, ক্লাস রেকর্ডের যে আমাদের ডাউনলোডের ব্যাপারে কথা কথা বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ওইটা এখনো প্রসেসিং আছে কামরুল, ওইটা এখনো প্রসেসিং এ আছে, যে কাজটা আমি এতটুকুই জানি, শেষ হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ জি স্যার। জি স্যার। ঠিক আছে কামরুল, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।